বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত উচ্চতর প্রশিক্ষণ ক্লাসের আজকের আলোচনা 50 শতাংশ ওষুধ ও প্রয়োগ কৌশল পর্ব 1। আমাদের আলোচক ডাক্তার কে এম আলাউদ্দিন, সহসভাপতি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ। আমাদের বাংলাদেশে জানেন যে 50 ওষুধের আমাদের যে বর্তমানে বলা হয় ধারক ধারক বাহক আমাদের আলাউদ্দিন স্যারকেই আমরা বলতে পারি যে উনি একত্রভাবে শুধু 50 নিয়েই আসেন, এবং আমরা যারা ওনার সান্নিধ্যে আসছি আমরা এখান থেকে 50 সম্পর্কে জানতে পারছি, শিখতে পারছি। তো আমি এর জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে যারা যুক্ত হয়েছেন তারাও 50 ওষুধ সম্পর্কে এবং প্রয়োগ কৌশল সম্পর্কে আপনারাও অবগত হবেন, এবং আশা করি আপনাদের দৈনন্দিন প্র্যাকটিসে এটা কাজে লাগাতে পারবেন। তো আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনলাইন প্রশিক্ষণ ক্লাসের সম্মানিত মডারেটর তথা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের যুগ্ম সার্বিক মহাসচিব ডক্টর নজরুল ইসলাম খান, উপস্থিত সভাপতিবৃন্দ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সম্মানিত সকল সদস্যবৃন্দ, উপস্থিত দর্শক, অন্য যারা আছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পক্ষের থেকে অনলাইন প্রশিক্ষণ ক্লাস করছি। মূলত আমাদের মনোগ্রামটা সম্পর্কে সামান্য ধারণা, সিমি মনো মিনি এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা, কয়েকটি কথা আমি বলব, যা আজকের আলোচনার সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ। সদৃশ বিধান আমরা সকলেই মানি, প্রাকৃতিক সত্য হেনিম্যান আবিষ্কার করেছেন। আমার আজকের আলোচ্য বিষয় এটা নয়, একটি মাত্র ঔষধ দিয়ে চিকিৎসা করতে হবে এটা হোমিওপ্যাথ যারা ক্লাসিক হোমিওপ্যাথ তাদের কাছে এস্টাবলিশড, কাজে এটাও এখনকার আলোচনা নয়। মিনি, আমার আলোচনা এই মিনিকে কেন্দ্র করে ঘুরপাক খাবে, অর্থাৎ ক্ষুদ্র মাত্রা, ক্ষুদ্রত্ব নিয়ে কথা আমি বিশদভাবে আলোচনা করব না আজকে। তবে এই ক্ষুদ্রতার মধ্যেই আমরা এই ক্লাসিক যারা করছি তারা আছে। এখন সর্বতমিক চিকিৎসাও ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করেন তারা। এখন হেনিম্যান ষষ্ঠ সংস্করণ যেটা করেছেন শেষ জীবনে, ওই পথ ধরে আমরা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের যারা আছি, যারা কর্ণধার ছিলেন, তাদের কাছে আজকেও সংবিধানে যা প্রতিষ্ঠিতভাবে আছে, আমাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য হ্যানিম্যানের পূর্ণাঙ্গ ষষ্ঠ সংস্করণ অনুসরণ করা। তো আমরা এই পথে যাব, তবে সকলে মিলেজুলে আমরা পরিষদের মধ্যে আসি। শুধু যারা 50 মিলিসিমেল করেন তারাই যে পরিষদে থাকবেন তার মিনি শব্দের মধ্যে সেটা নাই। কাজেই সকলের সংগঠনের এই জিনিসটাকে অনেকে একপেশে করে আমাদের উপরে এমন একটা কথা আরোপ করেন যে এটা শুধু 50 সহস্রতমিকের, কিন্তু এর ভিতরে যারা আছেন সকল হোমিওপ্যাথ ক্লাসিক এখানে অবস্থান করছেন এবং করার অধিকার আছে। তবে ষষ্ঠ সংস্করণ হেনিম্যানের শেষ লক্ষ্যস্থল ছিল আমার আলোচনায়, তা আশা করি ধীরে ধীরে আমি আলোচনার মধ্যে প্রবেশ করব। আমার আলোচ্য বিষয় 50 সহস্রতমিক ওষুধ ও প্রয়োগ কৌশল।
প্রথম পর্ব আমি আলোচনা করব, এর ধারাবাহিকভাবে আমরা ধীরে ধীরে অন্য আলোচনার মধ্যে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার উৎস নিয়ে আমি আলোচনা করব, যে আজকের আলোচনার উৎসটা কি, আজকে কোন উৎস থেকে আমি আলোচনা করব। কারণ আমার হেডিংয়ে আপনারা দেখেছেন, শিরোনামায় দেখেছেন যে একটা বিশাল সমুদ্রের মতো বিষয় হেনিম্যান রেখে গেছেন ষষ্ঠ সংস্করণের মধ্যে। কিন্তু আমি পার্ট বাই পার্ট করে যেহেতু আলোচনা করব, আজকের আলোচনার উৎসটা হেনিম্যানের অভিজ্ঞতা নিয়েই আমি বলব। হেনিম্যান তো 88 বছর বয়স পর্যন্ত অভিজ্ঞতাই সঞ্চয় করে, জীবনে বহু অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আর পরবর্তী চিকিৎসা জীবনে তিনি তার অভিজ্ঞতা সঞ্চয়ের শেষ নাই, আমরা একের পর এক দেখছি, কিন্তু শেষ অভিজ্ঞতাটা বড় চমৎকার। তাই তিনি বলেন সুখের বিষয়, তার কাছে পরিপূর্ণতা আসছে, একটা তৃপ্তিদায়ক অবস্থা। তার পুনঃ পর্যবেক্ষণের ফলে তার মনের মধ্যে একটা আশ্বস্ত ভাব, যার পরিপ্রেক্ষিতে তিনি উল্লেখ করেছেন যে তার অভিজ্ঞতাটা বর্ণনা করেছেন, তবে সেখানে একটু শর্ত জুড়ে দিয়েছেন। শর্তটা যদি এই হয় যে সদৃশ নির্বাচন হতে হবে ঔষধের, নির্বাচনটা সদৃশ। এটা পঞ্চম সংস্করণ করেন, চতুর্থ সংস্করণ করেন, যে পদ্ধতিতে আপনি চিকিৎসা করেন, ক্লাসিক যারা তারা সদৃশ নির্বাচন করবেনই, এটা কোনো নতুন কথা না। এটা ষষ্ঠ সংস্করণে কোনো নিউ মানে কথা তিনি এখানে উত্থাপন করেননি, পুরানো কথাটাই এখানে আরো জোর দিয়েছেন যে এটার খুব সদৃশ নির্বাচন হতে হবে। এখন অন্য প্যাথিতে কি, অন্য পদ্ধতিতে কি সদৃশ নির্বাচন করা লাগবে না? অনেকে এখানে প্রশ্ন তোলেন যে 50 সহস্রতমিক করি না এই জন্য যে সদৃশ নির্বাচন ছাড়া কাজ করে না। মিথ্যা বুঝেছেন, ভুল বুঝেছেন, বুঝাটাই ভুল। অর্গাননকে ভালোভাবে উপলব্ধি করতে পারেন না বলে আমার বিশ্বাস। সদৃশ নির্বাচন তো পঞ্চম সংস্করণে লাগবে। কোনো প্রমাণ দেখাতে পারবেন যে সদৃশ নির্বাচন ছাড়া ওষুধ প্রয়োগ করা যাবে? পারবেন না। তাহলে এখানে দোষটা কোথায়? একই আছে। হেনিম্যান এখানে উচ্চ শক্তিকৃত পঞ্চম সংস্করণ, চতুর্থ সংস্করণ যাই বলেন, উচ্চ শক্তিকৃত ঔষধে লাগবে, এটাও নতুন কথা নয়। এখানে প্রিপারেশনটা একটু নতুন, কথা নতুন নয়, কিন্তু প্রিপারেশনটা নতুন। এখানে 270 অনুযায়ী ষষ্ঠ সংস্করণ একটা নির্ধারণ করে দিয়েছেন, অন্য কোনো অর্গান পঞ্চম সংস্করণ পর্যন্ত অর্গাননের মধ্যে ঔষধ প্রিপারেশনের কোনো কথা নাই, তিনি সেখানে উল্লেখ করেননি। ফার্মাকোপিয়া উল্লেখ করেন। এই ফার্মাকোপিয়া নতুন করে আবিষ্কারের দরকার আছে বলে মনে করি না, কারণ ষষ্ঠ সংস্করণ ঔষধ প্রস্তুতের ফার্মাকোপিয়া প্রস্তুত প্রণালীর পূর্ণটা দিয়ে গেছেন উচ্চ শক্তিতে। তাহলে এইখানে একটু নতুন কথা সংযোজন হলো মাত্র। পানিতে মিশ্রিত পঞ্চম সংস্করণের পরে ক্রনিক ডিজিজের মধ্যে পানিতে মিশ্রণের কথা আছে, এইটাও খুব নতুন না, তবে একটা নির্ধারিত স্কেলে তিনি এটা পানি মিশ্রণের একটা ব্যবস্থা করেছেন ষষ্ঠ সংস্করণে। এতটুকু পার্থক্য। যথার্থ ক্ষুদ্র মাত্রা হতে হবে, এটা 272 অ্যাফোরিজমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আমার এই উৎসটা থেকে আমি হ্যানিম্যানের অভিজ্ঞতাটাকে মানে একটু বিস্তৃত আলোচনা করতে চাই, ধারাবাহিকভাবে কি করে এগুলো ধীরে ধীরে আমাদের মধ্যে আসলো এবং আমরা আজকের আলোচনা থেকে কি জানতে পারি। আজকের এই উৎস থেকে আমরা একটা বিশেষ একটা ফ্রেম করে নিয়েছি যে আমরা এতটুকু বিষয় জানতে পারব। 4টি কথা আমরা জানতে চেষ্টা করব মাত্র, খুব বেশি না। তো সেই 4টি কথা কি? হ্যানিম্যানের শেষ কথা যেটা হ্যানিম্যান বলেছেন, অর্থাৎ 86 বছর বয়সের সময় পরীক্ষা নিরীক্ষা করে তিনি শেষ একটি কথা বলেছেন, সেটা আমরা জানবো। সেটা 50 সহস্রতমিক ওষুধে চিকিৎসা করতে হবে। এইটা মানে জানি, কথা তো জানি, কিন্তু সদা সত্য কথা বলিও সবাই জানে, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা বড় কঠিন হয়ে যায়। ঠিক তেমনি 50 সহস্রতমিক ঔষধে চিকিৎসা করতে হবে, এটা আমরা জানি, এটা অত্যন্ত ভালো,
পরীক্ষায় ফার্স্ট ইয়ারের ছেলেরাও পঞ্চম আর ষষ্ঠের তুলনা করতে গিয়ে লিখে আসে যে ষষ্ঠ সংস্করণে হ্যানিম্যানের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার, এটা লিখে আসে পাশ করার জন্য। পরবর্তীতে এসে পাশ করার পর কি হয় জানি না। কাজে এটা দৃঢ়ভাবে বুঝার জন্য, অনুভব করার জন্য, উপলব্ধি করার জন্য একটু আলোচনার কি দরকার নাই? অবশ্যই আছে। দ্বিতীয়ত আমরা জানতে পারবো বাংলাদেশেই ব্যাপকভাবে ওষুধ প্রস্তুতের প্রথম সূত্রপাত। বাংলাদেশেই ব্যাপকভাবে ওষুধ প্রস্তুতের প্রথম সূত্রপাত। এর আগেও সূত্রপাত হয়েছে, আমার আলোচনায় আসবে। বাণিজ্যিকভাবে ওষুধ প্রস্তুত ও বিক্রয়ের সঠিক তথ্য নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেন, অনেকেই যেন বলতে চান, কথাটা বলতে চান, কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন না। কথাটা এইভাবে বলতে চান যে ঔষধ যে প্রস্তুত হচ্ছে আর বিক্রয় যে হচ্ছে, এখানে সঠিক মানের ঔষধ নাই। এক কোম্পানি আরেক কোম্পানিকে সঠিক মানের ঔষধ নাই বলে ঘোষণা দিচ্ছেন। আসলে উভয়ই দ্বন্দ্বে লিপ্ত হচ্ছেন লাভের জন্য, আসল সত্যটা দূরে থাকছে। দেখি কিছু আসল তথ্য আবিষ্কার করা যায় কিনা। আর ঔষধ প্রয়োগ সম্পর্কে আমি প্রাথমিক ধারণাটা শুধু আজকে পেশ করব। প্রাথমিক ধারণা এটা যে রুগীর ক্ষেত্রে আমরা কিভাবে ঔষধটা তৈরি করে দেব এতটুকু, অন্য কোনো এই সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে আমরা বিচরণ করব। যারা প্রশ্ন করবেন এই আমার আলোচনার ভিত্তিতে প্রশ্ন করবেন সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে, কারণ এটা ব্যাপক বিষয়। আমি যেহেতু ধারাবাহিক করব, সেহেতু পরবর্তী কোনো প্রশ্ন করলে এখানে সংযুক্ত বা সহজ উত্তর বা সংক্ষিপ্ত উত্তর দেওয়া সম্ভব হবে না, ব্যাপক আলোচনার বিষয় আছে। প্রথমত আমি হ্যানিম্যানের শেষ কথাটাই আমি একটু দেখে নিতে চাই আলোচনায়। হ্যানিম্যানের জীবনকাল 88 বছর, এটা সবাই জানে, এখানে আলোচনার কিছু নাই। এবং এই সময়ে, শেষ সময়ে তিনি 1842 সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্যারিস হতে ডাসেলডর্ফে তার পুস্তক প্রকাশকের নাম ছিল স্কপ, তিনি লিখেছিলেন, সুদীর্ঘ 18 মাস কাজ করার পর আমি অর্গানন 6ষ্ঠ সংস্করণ সমাপ্ত করেছি। প্রকাশককে কখন লেখে? যখন কমপ্লিট হয়ে যায়, যখন ভূমিকা সহ সব লেখা শেষ হয়ে যায়, তখন প্রকাশকের হাতে এমনও প্রমাণ পাওয়া গেছে যে প্রকাশককে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, কয়েক পৃষ্ঠা চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুর কারণে এটা স্টপ হয়ে যায়। সেখানে তিনি বলেছেন 18 মাস কাজ করার পর, অর্থাৎ 86 বছর বয়সের পরে। ব্যাপারটা এরকম। এইখানে কথা হলো এই যে একটা সত্য এখান থেকে এস্টাবলিশড হয়, সেটা হলো অর্গানন কোনো 6ষ্ঠ সংস্করণ কোনো রকম ওখানে নূতন কিছু সংযোজন কেউ করেনি। হ্যানিম্যানের জীবদ্দশায় এটা প্রেসে গিয়েছিলেন, প্রেসে দেওয়া হয়েছে, পাবলিশড হতে পারেনি সেটা ভিন্ন কথা, কিন্তু এটার মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। অনেকে এই রকম সন্দেহ করে থাকেন, তাদেরকে অনুরোধ করব তারা সঠিক ইতিহাসটা একটু দেখে নেন। তিনি সেখানে উল্লেখ করেছেন আগেকার সবগুলোর তুলনায় এটা অনেকটা পূর্ণাঙ্গ বলেননি। কোনো বিজ্ঞানী পূর্ণাঙ্গ শব্দটা ব্যবহার করেন না কিছু কিছু ক্ষেত্রে। অ্যাজ এ হোল তিনি কথাটা বলেছেন যে অর্গানন প্রথম সংস্করণ থেকে 6ষ্ঠ সংস্করণ পর্যন্ত আসতে গিয়ে তিনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, সেসব সমস্যার সমাধান করতে গিয়ে পূর্বের তুলনায় একটার পর একটা ব্যতিক্রমধর্মী পরীক্ষা নিরীক্ষার পরে অনেকটা পূর্ণাঙ্গ অবস্থায় তিনি পৌঁছে গেছেন। সম্পূর্ণ পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছেছেন তা নয়, আর কিছু যেগুলো পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছেছে সেগুলো যদি পরিবর্তন করেন হোমিওপ্যাথি থাকবে না। যেমন সদৃশ বিধান এস্টাবলিশড করেছেন, প্রাকৃতিক বিধান এস্টাবলিশ করেছেন, এটা পূর্ণাঙ্গ। এটা যদি কেউ অপূর্ণাঙ্গ বলে যে না সদৃশ বিধান দিয়ে চিকিৎসা হবে না, তাইলে তিনি হোমিওপ্যাথিকে অস্বীকার করলেন। একটা ওষুধ পূর্ণাঙ্গ, একটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, এটা পূর্ণাঙ্গ। এখন এই কথাকে কেউ যদি অপূর্ণাঙ্গ মনে করেন, তিনি যদি মনে করেন মিশ্রিত ঔষধ দেওয়া যাবে, অথবা অন্যান্য লাল নীল সবুজ যতগুলা ঔষধ আছে সবগুলা একত্রে মিশ্রিত করে দেওয়া যাবে, তাইলে আসলে হোমিওপ্যাথি থাকলো না।
তাহলে কতগুলা জিনিস আছে পূর্ণাঙ্গ, কতগুলা জিনিস অপূর্ণাঙ্গ, এই জন্য নিয়ারলি পারফেক্ট বলেছেন। আসল ব্যাখ্যাটা হলো এই। এর মানে এই নয় যে আমি গবেষণা করতে গিয়ে সদৃশ্য বিধানের পরিবর্তে অসদৃশ্য বিধান, বিসদৃশ বিধান আমি চালু করব, একটা ওষুধের পরিবর্তে 10টা ওষুধ দেবো, এটা না। বা উচ্চতর শক্তির জায়গায় আমি একেবারে মানে মাদার টিংচার দিয়ে একেবারে চিকিৎসা করব। আমার জীবনে আমি দেখেছি সে ডাইরেক্ট মাদার টিংচার দিয়ে চিকিৎসা করে, আর কিছুই দেয় না। সে বলে যে আমি মূল ওষুধ দিয়ে চিকিৎসা ছাড়া বুঝি না। এই যে দৃষ্টিভঙ্গিটা হেনিম্যান এই জায়গায় যদি কথা বলেছেন, সে এই জন্য পিছনে ফিরে আমরা যাব না। হেনিম্যান 4 গ্রাম করে চায়না সেবন করেছেন পরীক্ষার জন্য নিজের শরীরে, দেখেছেন। এইটার জন্য আমরা আবার মাদার টিংচারে ফিরে যাব না, সেখান থেকে তিনি ডেভেলপ করতে 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 তিনি উচ্চতর শক্তিতে চলে আসছেন। তাহলে এখান থেকে ব্যাক করার রাস্তা নাই। অপূর্ণাঙ্গ কিছু থাকতে পারে, কি থাকতে পারে সেগুলো গবেষকদের ব্যাপার। গবেষণা কি হতে পারে যে এই 50 সহস্রতমিকের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষার পরে এখন পর্যন্ত ঔষধটি প্রুভিং হয়নি 50 সহস্রতমিক পদ্ধতিতে প্রয়োগ করে, তাহলে প্রুভিংয়ের ধারা এটা গবেষণা হতে পারে। আবার প্রয়োগের ক্ষেত্রে ভালোভাবে বিজ্ঞ ডাক্তারদের আরও পরামর্শ থাকতে পারে। যাই হোক, সেটা ধারাবাহিক আলোচনায় আমাদের চলবে, এই জন্য কথাটা বলেছেন। আর হেনিম্যান মানে 6টি সংস্করণ, হোমিওপ্যাথি মানে 6টি সংস্করণের মিশ্রণ। এবং মিশ্রণ নয় শুধু, একটার পরে একটা ডেভেলপমেন্ট আছে। কি ডেভেলপমেন্টগুলো আছে একটার পরে একটা, এইটা গবেষকদের কাজ। এটা গবেষণা যারা করবেন, ব্যাপক আলোচনা করবেন, সেটা এখানে আলোচ্য বিষয়ও নয়। তবে আলোচনার ধারায়, সূক্ষ্মমাত্রার ধারায় পরবর্তী আলোচনার এক পর্যায়ে আমি কোন সংস্করণে কিভাবে ঔষধ প্রয়োগের কথা আসছে ধারাবাহিকভাবে, তার বিষয়টাও আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনায়। তবে হেনিম্যান শেষ সময় যে আলোচনা, যে 6ষ্ঠ সংস্করণ করেছেন, তার ভিত্তিটাই আলোচনা মুখ্য উদ্দেশ্য। অর্গানন 6ষ্ঠ সংস্করণের কিছু পটভূমি, খুব বেশি না। অর্গানন 6ষ্ঠ সংস্করণের প্রথম ইংরেজি ও বাংলায় অনুবাদ কিভাবে হলো, এটা প্রত্যেক চিকিৎসকের জানা কর্তব্য বলে আমি মনে করি, বিভ্রান্তি এড়াবার জন্য। যারা জানেন তাদের জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করছেন, এটাই আমার বড় পাওনা। তবে প্রত্যেক স্টুডেন্ট যারা হোমিওপ্যাথি করবে ফার্স্ট ইয়ার থেকে একেবারে লাস্ট ইয়ার পর্যন্ত, তাদের প্রত্যেকের এই অবস্থাটা জানা দরকার। এই ইতিহাসটা না জানলে বিভ্রান্তি তাকে আঁকড়ে ধরবে, বিভ্রান্তির যাত্রা করলে তিনি পথ খুঁজে পাবেন না। ডক্টর রিচার্ড হেল 1920 খ্রিস্টাব্দে জার্মান ভাষা এটা প্রকাশ করেন, এবং 1921 খ্রিস্টাব্দে ইংরেজিতে ডক্টর ডাজের 5ম সংস্করণের যে অনুবাদটা ছিল, সে অনুবাদটা তিনি করেছেন ডক্টর উইলিয়াম বরিক। তার সাথে ফুটনোট সহ অন্য যে পরিবর্ধন হয়েছে সেটা সংযোগ করে 1921 খ্রিস্টাব্দে সেটা প্রকাশিত করে। এই জায়গায় একটু প্রশ্নের কথা যদি একটু অবলোকন করি, একটু দেখতে চাই আমরা যে 6ষ্ঠ সংস্করণ প্রকাশ করা, অনেকে মুখে মুখে এই প্রশ্নটা আছে যে 6ষ্ঠ সংস্করণ প্রকাশ করলো বরিক অ্যান্ড টোফায়েল কোম্পানি, অথচ তিনি ঔষধ তৈরি করলেন। এখানে দেখেন, স্থান, কাল, পাত্র, পরিবেশ অনুযায়ী আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা কত বছর পরে, তার মৃত্যুর কত বছর পরে আমরা চিন্তা করছি, তখনকার পরিবেশ পরিস্থিতি কী ছিল একটু চিন্তা করে দেখেন। 1929 খ্রিস্টাব্দে বরিক মারা যান। তার ম্যাটেরিয়া মেডিকা 1909 সালে প্রথম সংস্করণ প্রকাশিত হয়, এবং 9ম সংস্করণ প্রকাশিত হয় 1927 সালে। আর 21 সালে তিনি বইটি প্রকাশ করেন। তার 6 বছর হাতে সময় পেয়েছেন, তখন তিনি বৃদ্ধ। এখন এই মুহূর্তে তখনও ঔষধ প্রস্তুতের কাঠামোটা তৈরি হয়নি। বরিক অ্যান্ড টোফায়েল কোম্পানি তখন ওষুধ প্রস্তুতের কাঠামোটা তৈরি করতে পারেননি বা চেষ্টা করতে পারেননি। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা পরবর্তীতে জবাব দিয়েছেন যে এইটার তেমন ভাবে প্রচলিত নয়।
প্রচলিত হবে কি করে? তখন পর্যন্ত তো মানুষ গবেষণার মধ্যে পৌঁছেনি, যার ফলে তাদেরকে যে খুব দায়ী করা যায়। এবং নবম সংস্করণ 27 সালে 5 বছরের মধ্যে তার সংস্করণের হাত দিয়ে সমস্তটা চেঞ্জ করে, তিনি যেহেতু ঔষধ প্রয়োগ করা হয়নি, তিনি সেখানে লিখবেন, এটা অবাস্তব কথা। কাজে তার উপরে ব্লেম দেওয়া, ডক্টর বড়িক যে কাজটা করেছেন এজন্য তাকে ধন্যবাদ দেওয়া, এবং তাকে তিনি যে ভূমিকার ভিতরে উল্লেখ করেছেন 50 সহস্রতমিক গুণকীর্তন করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া। হ্যাঁ, তিনি মূল্যায়ন পুরোটা করতে পারেননি, কেউ কেউ বলেন, আমি নাম বললাম না, তারা বিজ্ঞ লেখক, তাদেরকে শ্রদ্ধা করি, কেউ কেউ বলেন যে বড়িক এটা করতে পারতেন, আপনি সে সময় উপস্থিত ছিলেন না। কেন করতে পারেননি আমরা জানি না। কাজে মানুষের উপরে ব্লেম দেওয়ার আগে আমার নিজেরা একটু চিন্তা করি যে তার জন্য এটা সম্ভব ছিল কিনা। হয়তো এভাবেই আমরা মূল্যায়ন করতে পারবো। অনেক বড় কাজ করেছেন পৃথিবীতে হোমিওপ্যাথির জন্য বড়িকের অবদান, আমরা যতদিন হোমিওপ্যাথ থাকবো ততদিন তার অবদানটাকে স্বীকার করে নেব। আসেন, ইংরেজি থেকে বাংলায় যে অনুবাদ করলো ডাক্তার গঙ্গাধর দীর্ঘাঙ্গী 1930 খ্রিস্টাব্দে, তিনি প্রথম অনুবাদ করলেন ফুটনোট ছাড়া। যখন পত্রিকায় লেখালেখি হলো যে ফুটনোটটা ছাড়া তো বই তার বের করা ঠিক হয় না, পরবর্তীতে তিনি ফুটনোট যোগ করেছেন, এখানে ইতিহাস আছে। মূল পাণ্ডুলিপিটি এখনো পাওয়া যায়। এখানে একটুখানি কদিন নিজের কথা বলা ঠিক না। এই যে ইংরেজি থেকে বাংলায় ডাক্তার দীর্ঘাঙ্গী গঙ্গাধর দীর্ঘাঙ্গী প্রকাশক, ওই বইটি আমি পড়েছি, 722 পৃষ্ঠার বই। ওইটা আমি 7 দিন থেকে 10 দিনের মধ্যে পড়ে শেষ করেছি। আমার গুরু, 50 সহস্রতমিকের গুরু আমি যাকে স্বীকার করি, যিনি আমার প্রেরণা, যিনি আমার, যার লেখা পড়ে আমি এই 50 সহস্রতমিক শুরু করি, তিনি হলেন ডাক্তার জি দীর্ঘাঙ্গী। অথচ এইটা পড়েই মানুষ বিভ্রান্ত হয়, কেন হয় আমি জানি না। ধারাবাহিকভাবে পড়ে কতগুলা প্রশ্ন আমার গুরুকে করলাম, স্বীকার করলেন। সেখানে তো স্পষ্ট লেখা আছে, অর্গানন তো স্পষ্টভাবে লিখে দিয়েছে, বাংলাদেশে প্রকাশিত। এখন যদি বলে যে মূল পাণ্ডুলিপি কয়েকবার হারাবার সম্ভাবনা ছিল বিভিন্ন যুদ্ধের সময়, এই লেখাটা ড্রাইভ, অন্যের সংযোজন, এই কথাগুলো বিভ্রান্তিকর কথা। মূল পাণ্ডুলিপিটি এখনও সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণ করা আছে। কাজেই যাদের দেখার সৌভাগ্য হবে তারা দেখে নেবেন। এখন আসেন এ প্রসঙ্গে অর্গানন ষষ্ঠ, তাহলে আমরা বুঝবো অর্গানন ষষ্ঠ সংস্করণের আলোকে প্রথম ঔষধ প্রস্তুত বাংলাদেশে, যদিও প্রথম ঔষধ প্রস্তুতের কথাটা বলে তারপরে আমি বাংলাদেশ চ্যাপ্টারে আসব। সম্ভবত সুইজারল্যান্ডের এই ডকুমেন্টটা পাওয়া যায়। সম্ভবত কথাটার সাথে, সম্ভবত কথাটাকে যদি আমরা গ্রহণ করি তাইলে এই কথাটা ঠিক, আর সম্ভবত কথাটা যদি গ্রহণ না করি তাইলে ঠিক না। এটা আমি কথা বলি না, আমি নিজের কথা বলি না, আমি রেফারেন্স দিয়ে দেবো। সম্ভবত সুইজারল্যান্ডে ডাক্তার রুডলফ ফ্লোরি ছিলেন হোমিওপ্যাথ একজন, এবং তিনি কি অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি ডাইভার্ট হয়েছে, যিনি নতুন শক্তির ঔষধ প্রস্তুত এবং ব্যবহার শুরু করেন, নিজে প্রস্তুত করেন এবং ব্যবহার শুরু করেন। কিভাবে? 1932 খ্রিস্টাব্দে তিনি হোমিওপ্যাথিতে রূপান্তরিত হন। অ্যালোপ্যাথি চিকিৎসা বাদ রেখে 1932 সালে খ্রিস্টাব্দে তিনি হোমিওপ্যাথে রূপান্তরিত হন, এবং তখন থেকেই অর্গানন ষষ্ঠ সংস্করণ ও নতুন শক্তির ঔষধ নিয়ে গবেষণা শুরু করেন। দেখেন, একজন নূতন একেবারে সদ্য হোমিওপ্যাথ, তার হাত ধরে 50 সহস্রতমিকের উৎপত্তি হয়ে গেল। তিনি নিজের হাতে পদ্ধতির ঔষধ তৈরি করে রুগী চিকিৎসায় ব্যবহার করেন 2 বছরের মধ্যে। তাহলে অর্গানন তাকে উদ্বুদ্ধ করতে পারে, আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি এ কথাটা সত্য। আমি নিজের জীবন দিয়ে যেভাবে করেছি, বাংলা অনুবাদ করে আমি 50 সহস্রতমিক করা শুরু করেছি। আর এই ভদ্রলোক দেখেন, একজন বিজ্ঞ ডাক্তার, অ্যালোপ্যাথ ডাক্তার, তিনি অর্গানন পড়েই সেখান থেকে পিছনে না তাকিয়ে অন্যদের প্রতি দৃষ্টি না দিয়ে তিনি এইখান থেকে 50 সহস্রতমিকটাই শুরু করলেন। তথ্যসূত্র আমি দিয়েছি। শক্তিকরণ যন্ত্র, উচ্চ শক্তির ঔষধ প্রস্তুত প্রণালী, ডক্টর শেখ ফারুক এলাহি, দ্বিতীয় সংস্করণ, 2019 সালে প্রকাশিত, পৃষ্ঠা 59। ফায়াসুদ্দিন ভাইয়ের বইয়ের মধ্যেও আমি এই কথাটা পেয়েছি, আমি এখানে রেফারেন্সটা দিয়ে দিলাম, এটা থেকে সংগ্রহ করে নিতে পারেন আপনি।
আসেন এবার আমরা অর্গানন ষষ্ঠ সংস্করণ আলোচনার সূত্রপাত ওখানে প্রথম ওষুধ প্রস্তুতকারক হিসাবে ফ্লুরিকে আমরা ধরে নেব পাশ্চাত্যে। এখন আমরা এই ষষ্ঠ সংস্করণের আলোচনার সূত্রপাতটা কিভাবে হল? 1950 খ্রিস্টাব্দে ডক্টর চার্লস পাহুট ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নালে, এই জায়গায় কথাটা খুব মনে রাখতে হবে, কারণ এখানে একটা প্যাচ আছে বাংলাদেশে ওষুধ প্রস্তুতের ব্যাপারে, এখানে একটা জটিলতা সৃষ্টি হয়ে যাবে, সামনে আমি আলোচনা করব। 1950 খ্রিস্টাব্দে চার্লস পাহুট ব্রিটিশ হোমিওপ্যাথিক জার্নালে তিনি সর্বপ্রথমে আলোচনাটা শুরু করেন। তো এই আলোচনা যে শুরু করলেন, সেই জার্নাল কি বাংলাদেশে এসে পৌঁছতে পারে না? তখন ব্রিটিশ শাসিত দেশে বাংলাদেশেও পৌঁছতে পারে, ব্রাহ্মণবাড়িয়াতেও পৌঁছতে পারে, ভারতেও পৌঁছতে পারে। এইটা অস্বাভাবিক কিছু না, 50 সালেই এই লেখাটা প্রকাশিত হতে পারে, তাদের হাতে পৌঁছতে পারে এবং পৌঁছেছে যে তার প্রমাণও পাওয়া যায়। আর 1954 থেকে 56 খ্রিস্টাব্দে আমেরিকান হোমিওপ্যাথিক রেকর্ডারে জেনেভার ডক্টর পিয়ার স্মিথ ষষ্ঠ সংস্করণ সম্পর্কে বেশ প্রবন্ধ ধারাবাহিকভাবে লিখতে থাকেন, হোমিওপ্যাথি জগতের দৃষ্টি আকর্ষণ করে প্রবন্ধ রচনা করতে থাকেন, এবং তিনি নতুন শক্তির নামকরণ করেন 50 সহস্রতমিক শক্তি বা 50 মিলিসিমেল পটেন্সি। তাহলে এই কথাগুলো থেকে, এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই কথাগুলো থেকে মোটামুটিভাবে একটা ধারণা, একেবারে ব্যাপক নয়, অন্ততপক্ষে মনে দৃঢ়তার সহিত আমি বিশ্বাস করতে পারি, আমরা বিশ্বাস করতে পারি শ্রোতা যারা আছি, যে হেনিম্যানের শেষ কথা 50 সহস্রতমিক ওষুধে চিকিৎসা করতে হবে, এটা তার নির্দেশিত যদি ষষ্ঠ সংস্করণকে মেনে নেই, তাহলে এই কথা স্বীকৃতি দিতে হবে। যদি না দেই, তাহলে আসলে হেনিম্যানের প্রথম থেকেই তো অস্বীকার করলে আমরা হোমিওপ্যাথি থাকতে পারি না। স্বীকৃতি দেওয়া আর কাজে পরিণত করার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটাও আমি সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় আলোচ্য বিষয় বাংলাদেশেই ব্যাপকভাবে, তাইলে প্রথম ঔষধ প্রস্তুত হয়ে গেল ফ্লুরি পাশ্চাত্য থেকে, আর ঝড় উঠল ষষ্ঠ সংস্করণের, আর তার ঢেউ এসে লাগলো বাংলাদেশে ব্যাপকভাবে ঔষধ প্রস্তুতের প্রথম সূত্রপাত। এই ইতিহাসটা আমার নিজের কোনো রচনা নয়, আমি তথ্যসূত্র থেকে যা পেয়েছি তাই আলোচনা করব। এই কথাগুলো জানা দরকার বলে আমি প্রথম আলোচনায় মনে করি। ডাক্তার চণ্ডীপদ চক্রবর্তী বাংলাদেশে এই 50 সহস্রতমিকের একমাত্র প্রধান প্রবক্তা, সকলেই স্বীকার করেন। 1954 খ্রিস্টাব্দ থেকে তিনি নিজে ঔষধ প্রস্তুত করেন এবং প্রয়োগ করেন। তাহলে 50 সালে যে প্রকাশিত হয়েছিল ব্রিটিশ জার্নালে, সেই জার্নালটা তার কাছে এসেছিল, এটাই মনে হয়। 1955 খ্রিস্টাব্দে তার সাথে 11 জন চিকিৎসক মিলে ঔষধ প্রস্তুত করেন। 11 জন চিকিৎসক, রেফারেন্সটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো তাহলে 1955 খ্রিস্টাব্দে প্রথমে 11 জন মিলে যারা ঔষধ প্রস্তুত করলেন, তাদের নামটা শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই। নামটা যারা এই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, যদি আমি তাদের নামটা প্রকাশ না করে শুধু 11 জন বলে চলে যাই, তাহলে আসলে আমার মনে হয় আমি নিজের প্রীতি অবিচার করছি। তারা সকলেই ডাক্তার ছিলেন। কালীপদ চক্রবর্তী, অনিল চন্দ্র, উপেন্দ্র দেব, আলাউদ্দিন আহমদ, হায়াদাত আলী, আহমদ আলী, দীনবন্ধু দেব, অশ্বিনী দাশগুপ্ত, গণেশ দত্ত, শ্যামাপদ চক্রবর্তী এবং আনোয়ার হোসেন। ব্রাহ্মণবাড়িয়ায়, এই জন্য বলছি পাশ্চাত্যে ঝড় শুরু হলো, ঢেউ লাগলো ব্রাহ্মণবাড়িয়ার 8 জন ছিলেন এর মধ্যে, আর অন্যান্য স্থানের 3 জন। এগুলো আপনারা পাবেন তথ্যসূত্র, যদি বইটা আপনারা পড়েন। আমি বলছি হোমিওপ্যাথির উদ্ভব, বিকাশ, সংকট 1982 খ্রিস্টাব্দে এটা পাবলিশড হয়, চণ্ডীপদ চক্রবর্তী তার লিখিত। এখনও বইটি পাওয়া যায়, এখনও বইটি মার্কেটে পাওয়া যায়। আশা করি
এই ইতিহাসটা সকল হোমিওপ্যাথদের যারা 50 সহস্রতমিক করেন তাদের তো অবশ্যই জেনে রাখতে হবে। না জানলে আমরা কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি, এতেও আমাদের সমস্যা হয়। এই চণ্ডীপদ চক্রবর্তী বিভিন্ন স্থানে একটা আন্দোলন শুরু করেছিলেন এবং তিনি ঔষধ প্রস্তুত করার পরে বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তার সাথে লোক নিয়ে বরিশালও এসেছেন, আমি শুনেছি। একজনে বলেছে আমাকে, তিনি মারা গেছেন ডাক্তার, তার কাছে শুনেছি 25টা 30টা করে ঔষধ, তার নিজস্ব প্রস্তুতকৃত ঔষধ বিভিন্ন জেলায় তিনি দিয়েছেন। ফেনীতে দিয়েছেন, অন্যান্য যা ঢাকায় দিয়েছেন, ঢাকা কলেজে দিয়েছেন, অনেক জায়গায় তিনি ঘুরে ঘুরে তার নিজস্ব প্রস্তুতকৃত ঔষধগুলো বিনামূল্যে বিতরণ করেছেন। এইটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই কথাটা মনে রাখলে সুবিধা হবে এই যে আমরা এই তার লেখা থেকে পড়ে দেখবেন, যে বইটার রেফারেন্সটা আমি দিলাম, হোমিওপ্যাথিক উদ্ভব বিকাশ, মনে হয় যেন ফোর্স কত, লেখার গতি কি, আন্দোলনমুখী, যেন একটা আন্দোলন করছেন তিনি। অর্থাৎ কত জায়গায় তিনি লেখা দিয়েছেন, কত জায়গায় কতজনের সাথে সাক্ষাৎ করেছেন, যেন আসলে অর্গানন যেমন যেমন একটা বিপ্লব, হোমিওপ্যাথি যেমন একটা বিপ্লব, ষষ্ঠ সংস্করণ এস্টাবলিশ করাও একটা বিপ্লবের ছাড়া হবে না। কারণ 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 অনেক আছে। কারণ বলতে গেলে একটু সময় লাগবে, ভিন্নভাবে কথা বলতে হবে, আমি সেই দিকে অগ্রসর হতে চাই না। কারণ আমরা পূর্ব সংস্কার মুক্ত, আমরা সংস্কার মুক্ত বর্জিত নই। কেউ না কেউ পূর্ব ধারণার মধ্যে বসবাস করি। আমরা পূর্ব যা করে আছি, যা করেছি, তার উপরে ভিত্তি করে আমি নতুন কিছু চিন্তা করতে চাই, এই জন্য সমস্যাটা হয়। পূর্ব ধারণা, হ্যানিম্যান বলেছেন পূর্ব ধারণা ত্যাগ করতে, কিন্তু আমরা কি ত্যাগ করতে পারি কখনো? পারি না, খুব সম্ভব হয়ে ওঠে না। চিকিৎসার ক্ষেত্রে যেমন, ইতিহাসের ক্ষেত্রেও তেমন। তাইলে আমরা এখান থেকে আমরা বলতেই পারি বাংলাদেশেই ব্যাপকভাবে ঔষধ প্রস্তুতের প্রথম সূত্রপাত, অগ্রযাত্রার প্রধান বাংলাদেশ। এতে কোনো সন্দেহের কারণ আছে বলে আমি মনে করি না, যা ঐতিহাসিকভাবেই সত্য বলে প্রমাণিত। এবার আসে বাণিজ্যিকভাবে ঔষধ প্রস্তুত ও বিক্রয়। হ্যাঁ, এটা একটা কথা যে চণ্ডীপদ চক্রবর্তী বাণিজ্যিকভাবে ঔষধ প্রস্তুত করেননি বা করার চেষ্টাও করেননি, এবং বিক্রয়ও তিনি করেননি। এরপরে যে ভূমিকাটা 1957 সালে কলিকাতার হ্যানিম্যান ফার্মেসি কোম্পানি বাণিজ্যিকভাবে ঔষধ প্রস্তুত এবং বিক্রয় করে, তারা শুরু করেন। তাদের একটা জার্নাল বের হতো, সেখানেও কিন্তু চণ্ডীপদ চক্রবর্তী 56 সালে তার লেখা বা 58 সালে তার একটা লেখা প্রকাশিত হওয়ার জন্য প্রেরণ করেছিলেন। ওনার বইটা পড়লে দেখবেন যে বিভিন্ন জটিলতার কারণে তার লেখাটা পাবলিশড হয়নি, অথবা সম্পাদক পাবলিশ করেননি। এটার পিছনে কি কারণ আছে ঠিক বুঝতে পারছি না। তারপরও যেমন 1958 খ্রিস্টাব্দে দেশ বিদেশি পত্রপত্রিকায় প্রবন্ধ লেখা পাঠান এবং নিজে ওষুধ তৈরি করেন এই ডাক্তার চণ্ডীপদ চক্রবর্তী। এটা তো আগেই কথা বলা আছে। এবং তিনি 58 খ্রিস্টাব্দে সর্বপ্রথম সহস্রতমিকের প্রয়োগ বিজ্ঞান নামক পুস্তিকা রচনা করেন। এই 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 পুস্তিকাটি আমি হাতে পাইনি, সংগ্রহ করতে পারিনি, চেষ্টা করেছি, অনেকের কাছে আলাপ করেছি, তবে এইটা আপনি রেফারেন্সটা পাবেন। বইটা সংগ্রহ করতে পারেনি। 1958 সালেই তিনি সর্বপ্রথম সহস্রতমিকের প্রয়োগ বিজ্ঞান পুস্তক লেখক হিসাবেও তিনি প্রথম নামক পুস্তিকা রচনা করেন। 50 রেফারেন্সটা কি, বর্তমানে যেটা 50 সহস্রতমিক ও ঔষধ প্রয়োগ বিজ্ঞান ডাক্তার হরিমোহন চৌধুরী, যেই বইটা এখন বাংলাদেশে প্রকাশিত পাওয়া যাচ্ছে, সেইটার ভূমিকার মধ্যে এই বইটার কথা উল্লেখ পাওয়া যায়। সেটা সংযোগে তখন এটা প্রকাশ করা হয়েছিল। পরে তার এই অংশটা তার ওখানে বলা আছে যে সহস্রতমিক প্রয়োগ বিজ্ঞান বইটার বাদ দিয়ে তিনি নাকি নিজে প্রকাশ করবেন, এই কথা বলে তিনি সেটাকে বাদ দিয়ে নিজে তিনি বই লিখেছেন পরবর্তীতে। এই কথাটা তার বইতেই আছে, কাজে এটা তথ্য প্রমাণ সহই আমি উল্লেখ করলাম। এবং ঢাকার একটি কলেজে পরীক্ষার জন্য 230টি ঔষধের শিশি প্রদান করেন ডাক্তার চণ্ডীপদ চক্রবর্তী। এই থেকে এরপরে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ঔষধ প্রস্তুত ও বিক্রয় শুরু হয়।
1962 খ্রিস্টাব্দে চট্টগ্রামে কসমোপলিটন হোমিও স্টোর্স বা ল্যাবরেটরি নামে। আমি সেখান থেকে ওষুধ এনেছি, সেখানে এক পাওয়া যেত, এক থেকে আমি অনেক ঔষধ এনেছি, সব প্রায় অনেক ঔষধ, তৈরিকৃত ঔষধ 31টি। সেখানে চণ্ডীপদ চক্রবর্তী তার নিজের তৈরিকৃত ঔষধ 31টি, মূল টিংচার যেটা 50 সহস্রতমিক এর মাদার টিংচার, মাদার বলা হয়, প্রথমে 61টি, পরে 30টি ঔষধ দান করেন, বিনামূল্যে দান করেন। এই কথাগুলো আমাদের জানলে চিকিৎসায় কাজে লাগবে? লাগবে না, কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করলে আপনার মন প্রফুল্ল হবে, আপনি সঠিকভাবে সঠিক সিদ্ধান্তটা নিতে আপনাকে সাহায্য করবে। এই জন্য আমি আলোচনাটা করছি। 1962 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের ডাক্তার জে.এন. কাঞ্চিলালের সাথে পত্রালাপ করেন তিনি, তার বইতে উল্লেখ করেছেন কথাটা। এবং সেখানে ডাক্তার জে.এন. কাঞ্চিলাল কাজ শুরু করেন এবং 50 সহস্রতমিকের পক্ষে ব্যাপক আন্দোলন শুরু করেন এবং তিনি এস্টাবলিশ করার চিন্তা করেন এবং সেখানে তিনি তার কার্যক্রম দ্বারা ভারতবর্ষে তিনি 50 সহস্রতমিকের একজন মুখ্য প্রতিনিধি হিসাবে অথবা গবেষক হিসাবে তিনি নিজেকে স্থাপন করতে সক্ষম হয়েছেন। এই তথ্যটাও হোমিওপ্যাথিক উদ্ভব বিকাশ সংকট ওই চণ্ডীপদ চক্রবর্তীর বই থেকেই সংগ্রহ করা। আসলে মানব জাতিকে রোগের কবল হতে রক্ষা করার জন্য ন্যায়সঙ্গতভাবে চিকিৎসককে নিজেই হোমিওপ্যাথিক ঔষধসমূহ প্রস্তুত করা কর্তব্য। দেখেন, আজকে কেউ যদি প্রশ্ন তোলেন যে 50 সহস্রতমিক ঔষধ মাদার পেলে বা 1 থেকে 2 করা যাবে না, 2 করলে সঠিক হবে না, এই তথ্যটা ভুল। একজন ডাক্তার জেনে শুনে তো 1 থেকে 2-এ যাবেন, 2-এর থেকে 3-এ তৈরি করবেন, 3-এর থেকে 4। হ্যাঁ, তার চিকিৎসার জন্য এটা হবে, হ্যাঁ, ল্যাবরেটরি হলো না, বিক্রয়ের জন্য কোনো রাস্তা হলো না, অর্থাৎ তিনি কোম্পানি করলেন না, কিন্তু তার ঔষধ ভুল, এটা তো ঠিক নয়। হ্যানিম্যানও তো হাতেই করেছেন ঔষধ, তিনি কি মেশিন পেয়েছিলেন? হ্যানিম্যান যেহেতু তৈরি করেছেন সঠিকভাবে, তেমনি আরও কোনো ডাক্তারও তো সঠিকভাবে তৈরি করতে পারেন তার ফর্মুলায়। কাজে কেন এই প্রশ্ন উত্থাপন করব যে চিকিৎসক নিজের হাতে ঔষধ তৈরি করলে সেটা কাজ করবে না? এটা যারা করেন তারা আসলে 50 সহস্রতমিক পদ্ধতির বিরোধিতা করার একটা কৌশল অবলম্বন করেন বলে আমি মনে করি। আমি না করতে পারি, আপনি না করতে পারেন, তাতে তো দোষের কিছু নাই, কিন্তু কেন এভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হবে? নিজের হাতে ওষুধ তৈরি করার যতক্ষণ পর্যন্ত সরকার বাহাদুর নিজে একটা টিম করে চিকিৎসকদেরকে দ্বারা হোমিওপ্যাথি ঔষধ প্রস্তুতের কোনো ল্যাবরেটরি বা কারখানা তৈরি করে বিতরণ বিক্রয়ের ব্যবস্থা না করবেন, ততদিন পর্যন্ত, হ্যানিম্যান বলেছেন, আমার কথা না, ততদিন পর্যন্ত চিকিৎসকরাই তাদের প্রয়োজনীয় ঔষধগুলা প্রস্তুত করে নেবে। এটা কর্তব্য। এটাও আমি বলছি না, এই কথাও আমি বলছি না, এটাও বলছে অর্গানন থেকে নেওয়া, অধ্যায় 271, পাদটিকা 157। এটা আপনি খুলে এখনই দেখতে পারেন যে এই কথাগুলো বলা আছে। কাজেই চিকিৎসক 50 সহস্রতমিকে পদ্ধতির কোনো ঔষধ আমি নিজে করেছি, কসমোপলিটন থেকে শুধু 1 এনেছি, 1 থেকে 10 পর্যন্ত করেছি, 15 পর্যন্ত, 10 থেকে 15 পর্যন্ত দীর্ঘদিন ওষুধ ছিল এবং সেই ওষুধ আমি আমার যারা ফলোয়ার্স আছে তাদের বিতরণ করেছি, দিয়েছি, চেষ্টা করেছি এবং কাজ পেয়ে তারা বলেছে হ্যাঁ কাজ পাওয়া যায়। হাতে তৈরি করলে, আমি পরিশ্রম করে যদি আমি তৈরি করি সঠিকভাবে, কেন হবে না? অবশ্যই হবে। কাজেই এখানে আজকে মেশিন হয়েছে বলে আমরা করতে পারবো না, এই ধরনের ধারণা সৃষ্টি করার অর্থ 50 সহস্রতমিকের প্রীতি অবিচার, আমি মনে করি এক ধরনের অবিচার। কাজেই এটার ব্যাপারেও আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। এবার আসেন, এই পথ ধরে, এই এতক্ষণ যে আলোচনা করলাম, এই পথ ধরে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বাংলাদেশে। একমাত্র বাংলাদেশে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে হোমিওপ্যাথিক পরিষদের প্রস্তাবনার মাধ্যমে। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের প্রস্তাবনাটা কি ছিল? 1969 খ্রিস্টাব্দে ডক্টর হরিমোহন চৌধুরী চট্টগ্রামের পটিয়া থেকে সংবিধান নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন। ডক্টর মোহাম্মদ কায়েসউদ্দিন ওই সময়ে সংবিধান পত্রিকায় সংবিধান সংস্থা গঠনের প্রস্তাব পেশ করেন। দেখেন কিভাবে আসে।
বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ এ প্রস্তাবে ঐক্যমত কিভাবে পেশ হলো, ঐক্যমতে কিভাবে পৌঁছলেন তার একটু সংক্ষিপ্ত রূপ, এগুলো খুব বেশি আলোচনা না। সে সময় একই ধরনের প্রস্তাব পেশ করেন ডক্টর চন্দ্রীপদ চক্র, ডক্টর রুহুল আমিন, ডক্টর মোহাম্মদ রুহুল আমিন ও অন্যান্য জেলার বহু বিশিষ্ট হোমিওপ্যাথ একত্রিত হয়ে চিকিৎসা একই ধরনের প্রস্তাব পেশ করেন, হ্যাঁ হওয়া দরকার। তাহলে 50 সহস্রতমিক এস্টাবলিশডের পিছনে 50 সহস্রতমিক পদ্ধতির অগ্রযাত্রার পথিক হিসাবে আমরা তো বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদকে মূল্যায়ন অবশ্যই করব, কেন করব না। বাংলাদেশ হোমিওপ্যাথি ডক্টর হরিমোহন চৌধুরী এসব প্রস্তাবের সাথে একমত পোষণ করেন। তিনি তখন যেহেতু পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি এটা গ্রহণ করেন এবং বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ সংগঠিত হয় 1970 খ্রিস্টাব্দে 22 মার্চ ডক্টর চন্দ্রীপদ চক্রবর্তীর প্রস্তাবে পূর্ব পাকিস্তান সংবিধান পরিষদ প্রতিষ্ঠিত হয়। তখন 1970 সনে 1972 খ্রিস্টাব্দে 10ই সেপ্টেম্বর সভায় নাম হয় বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ। এবং এইখানে এই পরিষদটা গঠন হলো, দেখেন তার একটা লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমি আগেই বর্ণনা করেছি। সেই লক্ষ্য উদ্দেশ্য আজও আছে, হ্যানিম্যানের পূর্ণাঙ্গ পদ্ধতি অনুসরণ করা। এখন যদি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ এই আদর্শ থেকে বিচ্যুত হয়, তাইলে আসলে তো পরিষদই থাকে না। যে আমরা এই আদর্শ বিচ্যুত নই, আমরা আদর্শটাকে ধারণ করি, এর মানে এই নয় যে যারা 50 সহস্রতমিক পদ্ধতি চিকিৎসা করবেন না তারা এই পরিষদে থাকবেন না, তারা নয়। মিনি আগে আমি ব্যাখ্যা করেছি। আসুন সম্মিলিতভাবে আমরা আসলে মিনিটার অর্থ বুঝি। যদি আমরা বুঝতে পারি তাইলে দ্বিমত আর কারো থাকবে না। যারা এখানে আমি একটু কথা বললে শ্রদ্ধা সহকারে, যারা পূর্বের সময়ে 50 সহস্রতমিক চালু হওয়ার পূর্বে যারা শতমিক শব্দতে চিকিৎসা করেছেন, তারা পৃথিবীতে হোমিওপ্যাথিকে এস্টাবলিশ করে গেছেন। অত্যন্ত শ্রদ্ধা নিতে তাদের পেশ করতে হবে। তারা ষষ্ঠ সংস্করণে পাননি, কিন্তু কত কষ্ট করেছেন। এই পঞ্চম সংস্করণের আলোকে চিকিৎসা করতে গিয়ে ক্যান্ট কত কথা বলেছেন। তিনি বলেছেন 10 জন নিগ্রোর মধ্যে এক ঘরে যারা চাকু নিয়ে থাকে গুন্ডা প্রকৃতির, তাদের মধ্যেও বসবাস করতে রাজি আছেন। কিন্তু যারা উচ্চ শক্তিতে কথায় কথায় ব্যবহার করেন, 1M CM 10M যারা দিচ্ছেন, কথায় কথায় প্রয়োগ করেন, তাদের সাথে তাদের একটা ফোঁটা ওষুধ খেতেও তিনি রাজি। ক্যান্ট একটা ওষুধ দিয়ে কত বছর, 1 বছরও অপেক্ষা করেছেন, 6 মাস অপেক্ষা করেছেন। ঘটক একটা ওষুধ দিয়ে চেম্বার ছেড়ে পালিয়ে গেছে। শতমিক যারা দিয়েছেন তাদের কেস হিস্ট্রিগুলো যদি আপনি পড়েন, দেখবেন যে এক একটা ঔষধ দিয়ে তারা অপেক্ষা করতে হবে, ক্রিয়াকাল অনুযায়ী অপেক্ষা করতে হবে। তাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না। তারা তো সঠিক চিকিৎসক ছিলেন, তারা মানসম্পন্ন চিকিৎসক ছিলেন। এবং এই জন্য হোমিওপ্যাথি ক্লাসিক পদ্ধতিতে চিকিৎসা করতে গিয়ে তাদের যে বেগ পেতে হয়েছে, যে কষ্ট করতে হয়েছে, তা আসলে অবর্ণনীয়, তা আমরা করছি না। মডার্ন হোমিওপ্যাথি নামে যারা নূতন হোমিওপ্যাথ জন্ম দিতে চান হোমিওপ্যাথির মানে কাঠামোটাকে, তারা বোধহয় বিভ্রান্তিতে আসেন কিনা চিন্তা করার ব্যাপার আছে। অথচ যারা চিকিৎসা করেছেন বিগত অনেক ডাক্তার নাম বললে, এই চ্যাপ্টার বললে অনেক কথা বলা যাবে। যে ডক্টর ক্যান্টের বহু রোগীলিপি আপনি দেখবেন যে ঔষধ দেওয়ার পর তাকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে, এবং সেই ওষুধগুলো সম্পর্কে তার ব্যাপক ধারণা, এবং তার ম্যাটেরিয়ামেডিকে আমরা পড়ি, রেপার্টরি ক্যান্টের পড়ি, দ্বাদশ পর্যবেক্ষণ হেরিংয়ের ক্যান্টের আমরা পড়ি, এবং তার যে তার দর্শন ছাড়া আমরা অনেক কথা বুঝতেই পারি না। হ্যানিম্যানের ক্রনিক ডিজিজের পরে যদি আপনি হোমিওপ্যাথি দর্শন ক্যান্টেরটা না পড়ি আমরা, তাইলে তো আমরা বুঝতে কষ্ট হয়। কিন্তু একটা দুঃখের কথা বলে নেই, যদিও প্রাসঙ্গিক না, তবুও বলি। দেখেন ক্যান্টের ফিলোসফির অনুবাদ হয়েছে, যেই অনুবাদটা হয়েছে, যারা সাদামাটা ইংরেজি জানেন তারা বোধহয় ইংরেজি বইটা পড়লে তার চেয়ে ভালো বুঝবে, কারণ অনুবাদটা এত খারাপভাবে হয়েছে। এখন একটা সুযোগ অনেকের পক্ষে, এটা আমি প্রস্তাব দিচ্ছি, অনেকেই ভাই আমি তো অযোগ্য মানুষ, আমার পক্ষে সম্ভব না। এখন যারা যোগ্য, যারা ইংরেজি ভালো জানেন, বাংলাটাও ভালো জানেন, সহজভাবে প্রকাশ করতে পারেন, তারা অন্তত পক্ষে ক্যান্ট ফিলোসফিটাকে অনুবাদ করেন। আমি আরও কয়েকজনকে প্রস্তাব দিছি, এইভাবে করে কোনো সংগঠন চিন্তা করতে পারে, এমনকি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডও চিন্তা করতে পারে যে অর্গানন ষষ্ঠ সংস্করণ আমরা তো ইংরেজি থেকে অনুবাদটা নিচ্ছি,
তো জার্মান ভাষা, আজকে বাংলাদেশে জার্মান ভাষায় পণ্ডিত খুঁজলে পাওয়া যাবে না তা না, একদল তিনজন পণ্ডিতকে ইচ্ছা করলে সংগ্রহ করে এই ডাইরেক্ট জার্মান ভাষার থেকে এটা অনুবাদ করা এখনো সম্ভব, কেন না? কাজেই এটা সদিচ্ছার ব্যাপার। আমরা আমার এই কথাটা বললাম এই জন্য, একটু প্রসঙ্গ ব্যতিক্রম হলেও এই কথাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই জন্য আমাদের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য হ্যানিম্যানের পূর্ণাঙ্গ পদ্ধতির আলোকেই আমরা যাব। যাদেরকে স্মরণ করতে চাই তাদের এখানে চিত্র দেওয়া আছে, নাম দেওয়া আছে। প্রয়াত ডাক্তার চণ্ডীপদ চক্রবর্তী, ডাক্তার কায়েসউদ্দিন সাহেব, উনি মরহুম, উনি সভাপতি ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের প্রধান সভাপতি। হরিমোহন চৌধুরী হল সম্পাদক, আর কায়েসউদ্দিন সাহেব ছিলেন সভাপতি প্রথম। এরপরে যারা আছেন তাদের নাম স্মরণ করতে হয়: ডক্টর মোহাম্মদ বদরুল আলম, ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, তারপর আমাদের পরিষদের কিছুদিন আগে মারা গেছেন আপনারা জানেন ডক্টর শারকুল আলম গুরুদাসবাবু। এরা মানে তারা ছিলেন এক একজন 50 সহস্রতমিকের প্রবক্তা, ভক্ত, এবং এর উন্নয়নে যাবতীয় কাজ করেছেন। বর্তমানে যারা জীবিত আছেন, বিশেষ করে চণ্ডীপদ চক্রবর্তীর শিষ্য হিসাবে প্রতিষ্ঠিত আছেন, তারা দুজন হলেন আমার জানা মতে, আরও কেউ থাকতে পারেন আমার জানা নেই, ডাক্তার শওকত আলী ভূঁইয়া, যিনি ভূতপূর্ব আমাদের 50 পরিষদের সভাপতি ছিলেন, বর্তমানে তিনি উপদেষ্টা হিসাবে আছেন। ডাক্তার শেখ ফারুক ইলাহি, বর্তমানে হোমিওপ্যাথি পরিষদের সিনিয়র সহসভাপতি, এবং আপনারা জানেন তিনি ম্যাট্রিয়া মেডিকা সম্পর্কে আলোচনা করেন। তো তাদেরকে স্মরণ করছি এই জন্য যে তারা যারা আসলে এই পদ্ধতির প্রবক্তা, চেষ্টা করছেন, তাদেরকে স্মরণ করে আমরা যদি না করি তাইলে এটা ঠিক হয় না। আর বাণিজ্যিকভাবে ঔষধ প্রস্তুত ও বিক্রয়ের সঠিক তথ্য মোটামুটিভাবে দেওয়া হলো। এখানে আরেকটু কথা বলব, ওষুধ কোম্পানি নিয়ে একটু কথা আছে। কোন কোম্পানির ঔষধ ভালো, যদি আমি বলি আমারটা ভালো, তাহলে আরেকজনে বলবে তারটা ভালো। কারো তৈরি কোম্পানি, সরকার যখন তাকে পারমিশন দিয়েছে ঔষধ তৈরি করার, পারমিশনের মধ্যে নিয়ম আছে। 3 জন ডাক্তার একত্র হয়ে যদি কোনো কোম্পানির বিরুদ্ধে অ্যালিগেশন দেয় যে তার এই ওষুধটা ঠিক না, তাহলে সেই ওষুধটাকে চেঞ্জ করতে হবে। এটা তাদের অর্ডিন্যান্সের মধ্যেই আছে, অর্ডারের মধ্যেই আছে। কাজে সব কোম্পানি, সরকার যাদেরকে পারমিশন দিয়েছে, লাইসেন্স দিয়েছে ঔষধ প্রস্তুত করার, তাদের সকলের ঔষধ ভালো। এই কথাটা আমাকে অনেকে প্রশ্ন করেন কোন কোম্পানির ওষুধ ভালো, আমি বলি সকল কোম্পানির ওষুধ ভালো। এক ধরনের লোক যদি কেউ এরকম হয় যে অমুক কোম্পানিরটা ভালো, অমুক কোম্পানিটা ভালো না, তাইলে কি হলো? দোনো কোম্পানিরটাই ভালো। সে বলছে তারটা ভালো না, আরেকজন বলছে তারটা ভালো না, তাইলে ঘটনাটা কি দাঁড়ালো? আসলে দোনো জনেরটা ভালো না, এর অর্থ 50 সহস্রতমিক ভালো না। এটা একটা প্রবণতা, এটা হলো তাদের উপরে একটা মিথ্যা আরোপ, অর্থাৎ 50 সহস্রতমিক যাতে কম চলে তার উপরে একটা ধারণা। এইরকম ধারণা থেকে আমরা মুক্ত হতে চাই। আপনি প্রয়োগ করে দেখুন না, আপনি ওয়ান যদি পান, মাদার পান, তাহলে বেশ ভালো কথা, আপনি নিজে তৈরি করতে পারেন। যদি তৈরি করতে আপনি অসমর্থ হন, তাহলে আরেকজনকে কেন আপনি তৈরি করতে নিষেধ করবেন? আপনি 3 যদি তৈরি করা যায়, বিচূর্ণ 3 যদি কোথাও কোনো ঔষধ পাওয়া যায়, আমি 6S অর্থাৎ বিচূর্ণ 3 দিয়ে আমি নিজে তৈরি করেছি, এবং সেটা কাজ করেছে এবং কাজ করবে, অবশ্যই করবে। হ্যানিম্যানের এই তথ্যটা তো আর মিথ্যা না। কাজেই আপনি 50 সহস্রতমিককে যদি ভালোবাসেন, কেউ না কেউ নিজে ইচ্ছা করলে তৈরি করেন, সেখান থেকে সংগ্রহ করেন। বাণিজ্যিকভাবে আমি মনে করি অমুক জায়গার ঔষধ ভালো, অমুক জায়গারটা ভালো না, অমুক কোম্পানি ভালো, এটা আসলে বিভ্রান্তিকর কথা। এটা বিভ্রান্তিকর এই জন্য যে আসলে আসল সত্য থেকে, অর্থাৎ প্রয়োগ করা থেকে মানুষকে দূরে রাখা একটা প্রবণতা। হ্যাঁ, কোনো ঔষধ তো হতেও পারে একটা ওষুধ, এক কোম্পানির 5টা ওষুধ ভালো না, এটা তো হতেই পারে। শতমিক ঔষধের তো 5টা ওষুধ ভালো নাও হতে পারে, এবং হয়, এরকম হয়, প্রয়োগ করে দেখা গেছে কোনো কাজ করে না। এবং এমন এমন দোকানদারদের কথা যদি বলি তাই তো ঠিক হবে না, কারণ আমি বিরুদ্ধে কিছু বলতে চাই না। সেটা বিভ্রান্তিকর, অনেক কথা আছে, বিভ্রান্তিকর কথা নয়। আমরা এর পক্ষে কথা বলি। আমরা মনে করি সকল কোম্পানির ঔষধই ভালো, যারা করছেন আরও করবেন, এবং দরকার হয় ওয়ান থেকে কি সংগ্রহ করে নিজের হাতে করেন ঔষধ, কোনো সমস্যা নাই। তবে সমস্যা একটা জায়গায়, সঠিকভাবে করতে হবে, যেভাবে করা দরকার গুরু মেনে করতে হবে। শুধু বই লেখা পড়ে করা যায় না তা না, যায়, তারপরেও একজন গুরুর কাছে শিখলে সেটা ভালো।
কাজেই আমি মনে করি ঔষধ সংগ্রহের ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবার ঔষধ প্রয়োগের প্রাথমিক নিয়ম আমি একটু আলোচনা করব, খুব ব্যাপক আলোচনা না, কারণ এই আলোচনাগুলো পরবর্তীতে আমি করব। আর রুগীকে ঔষধ তৈরি করার জন্য যে প্রাথমিক ধারণাটা, এইটা আজকের আলোচনার মধ্যে শুধু থাকবে। আর এখানে যেটা দেখছেন 1790 থেকে 1806 সাল, প্রায় 16 বছর স্থূলমাত্রা এবং ঘন ঘন প্রয়োগ করেছেন। এটার কাহিনীটা আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ক্লাসে এটার ব্যাপক আলোচনা হবে ইনশাল্লাহ। আর 6 সাল থেকে 1838 সাল পর্যন্ত এই 32 বছর উচ্চ শক্তি এবং বিভক্ত মাত্রায় তিনি ঔষধ প্রয়োগ করে গেছেন। এইটাও ব্যাপক আলোচনা হবে, কারণ এই আলোচনাগুলো হওয়া দরকার। 1837-38 থেকে 1842 সাল পর্যন্ত 4-5 বছর এই নবশক্তি, যেটাকে 50 সহস্রতমিক শক্তি আমরা বলি, সেই শক্তিটা উপরে আলোচনা হয় এবং হ্যানিম্যান শেষ জীবনে এটাকেই প্রাধান্য দেন, এটাকেই পারফেক্ট মেথড বলেছেন। অর্গানন পঞ্চম সংস্করণ 1833 খ্রিস্টাব্দ, সেখানে গোড়াপত্তনটা এখানে 50 সহস্রতমিকের ভিত্তিভূমিকে যদি ধরতে চান, এটাও ধরতে পারেন আপনি। ঝাঁকি সহযোগে তিনি সেখানে লেখেন, ঝাঁকি সহযোগে ঔষধের যত বেশি ক্ষীণায়ন করা যায় তত তীক্ষ্ণ এবং দ্রুত ক্রিয়া সম্পন্ন ওষুধ পাওয়া যায়। এটা পঞ্চম সংস্করণের কথা, এটা ষষ্ঠ সংস্করণের কথা না, পঞ্চম সংস্করণে এই কথাটা বলছেন। তাহলে গোড়াপত্তনটা তিনি তাহলে হঠাৎ করে আকাশ ফুঁড়ে ওহী নাজিল হয় না হ্যানিম্যানের উপরে, যে 50 সহস্রতমিক পদ্ধতি এটা একলা হঠাৎ করে দিয়েছেন, ব্যাপারটা তা নয়। করা যায় তত তীক্ষ্ণ ও দ্রুত ক্রিয়া সম্পন্ন হয়, ওষুধ পাওয়া যায়। তো বা আরও উচ্চ শক্তিতে গেলে ক্রিয়াকাল কতটা, হ্যাঁ উচ্চ শক্তিতে গেলে ক্রিয়াকাল কিছুটা কমে যায়, যেটা আমরা প্রয়োগের সময় আলোচনা করব ইনশাল্লাহ, কখন কি অবস্থায় প্রয়োগ করব। অর্গানন পঞ্চম সংস্করণ 287 সূত্রের পাদটিকায় কথা বলা হয়। এবং ক্রনিক ডিজিজও 1828 থেকে 1838 শেষে, অর্থাৎ 38 সনে, যেটা সম্ভবত 50 সংস্করণ, যেটা তিনি ক্রনিক ডিজিজের শেষ সংস্করণ যেটাকে বলি, ঔষধ অধ্যায় 21 থেকে 28 অধ্যায়ের মধ্যে তিনি উল্লেখ করেন নতুন পদ্ধতির ইঙ্গিত আপনি সেখানে পাবেন। 2 ঝাঁকি দিয়া, 10 ঝাঁকি দিয়া, ঝাঁকি দিয়া বিচূর্ণ করে বিভিন্ন কায়দায় তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন। অধিক যে 18 মাস যে পরীক্ষা করেছেন, 4-5 বছর পর্যন্ত যিনি শেষ বয়সে যে শ্রম ব্যয় করেছেন, পরীক্ষা নিরীক্ষা প্রতি পরীক্ষা যেভাবে করা দরকার তা সব প্রয়োগ করে, রুগীর ক্ষেত্রে প্রয়োগ করে করেছেন, তার প্রমাণ এখানে নিদর্শন এখানে পাওয়া যায়। এইটা দিয়েই 1 ঘন্টা আলোচনা করা যায়। এই ক্রনিক ডিজিজের সেই সূত্রগুলো যদি ব্যাপকভাবে এখানে আলোচনা হয় পঞ্চম সংস্করণ থেকে, তাইলে আলোচনা করা যাবে, ভবিষ্যতে আলোচনার হতে পারে, সম্ভাবনা আছে। অর্গানন, এই জন্য আমি বলতে চাই, এই জন্য মূলত আমার যে বক্তব্য সেটা স্পষ্ট করতে চাই, অর্গানন মানেই অর্গানন ষষ্ঠ সংস্করণ। যদি তাই না হবে তাহলে কলেজগুলোতে ষষ্ঠ সংস্করণ পড়ায় কেন? অর্গানন মানে একজন লোক, একটা নোটও তো মানুষ কিনে না। আমি দেখছি যে যারা নোট বিক্রি করে, হোমিওপ্যাথিক নোটগুলো আছে, অন্যান্য নোট আছে, তারা ব্যাকডেটেড নোটগুলো বিক্রি করে না। আমার পাশেই একটা দোকান আছে, সেখানে বলে যে নতুন সংস্করণ কোনটা সেইটা দাও, 1 বছর আগের যে প্রশ্ন সম্বলিত সেটাও কিনে না, সেটা কম টাকাও কিনতে চায় না। নতুন সংস্করণ যে কোনো বই মানুষের কিনতে আগ্রহী হয়, তাইলে আমরা কেন পুরাণ সংস্করণের পিছনে দৌড়ঝাঁপ করব? অর্গানন মানে এই জন্য বলতে চাই যে 6টা সংস্করণ তিনি প্রকাশ করেছেন, অর্গানন তাহলে কোনটা? অর্গানন মানেই ষষ্ঠ সংস্করণ, এর বাইরে কোনো অর্গানন আমি উচ্চারণ করতে চাই না। ষষ্ঠ সংস্করণ শব্দটা উচ্চারণ না করলেও আমি অর্গানন যদি বলি, দ্যাট ইজ ষষ্ঠ সংস্করণ। আর ষষ্ঠ সংস্করণ বললে এটা তো বুঝাই যায় যে 50 সহস্রতমিকের কথাই আমি বলছি। 246 নম্বর অনুচ্ছেদে পাদটিকায় তিনি শেষের 4-5 বছর যে এটার উপরেই কাজ করেছেন, সেখান থেকে সমস্ত কষ্টগুলা তিনি দূর করেছেন, এটা তিনি সলভ করেছেন, এটা বলেছেন। এইখানে তিনি স্পষ্ট করে বলেছেন, সদৃশ বিধান যেমন পারফেক্ট, একটি মাত্র ঔষধ দেওয়া যেমন পারফেক্ট, প্রাকৃতিক বিধান যেমন পারফেক্ট, তেমনি এই মেথডটাও পারফেক্টের মেথড, নট নিয়ারলি পারফেক্ট, এই পারফেক্টেড মেথড এটা।
কাজে এই মেথডটাকে হ্যানিম্যান পার, এটাকে যদি ভাঙতে হয় কারো, কেউ যদি এটার ব্যতিক্রম চিন্তা করতে চান বা করতে হয়, তাহলে গবেষণা করতে হবে। আরও তার তিনি যেভাবে প্রয়োগ করতে বলেছেন সেভাবে প্রয়োগ না করে, আমার সাথে একজনে বেশ বিতর্ক করেছে যে পঞ্চম সংস্করণে গবেষণার দ্বার বন্ধ না। আমিও বললাম যে গবেষণার দ্বার বন্ধ না। পঞ্চম সংস্করণে যেভাবে ওষুধ সহতমিকগুলো আছে সেগুলো পানির মধ্যে দিয়ে এইভাবে ঝাঁকি দিয়ে দিয়ে এইভাবে করব, তাহলে আমি বললাম তাহলে তো আপনি পিছনে চলে গেলেন। হ্যানিম্যান যা বললেন তার চেয়ে পিছনে গিয়ে আবার আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন। হ্যানিম্যান পরের পরীক্ষা তো গবেষণা হবে পরের জিনিসটা নিয়ে। হয় প্রমাণ করবেন যে এটা ভুল, হ্যানিম্যানেরটা ভুল, আমারটা ঠিক। সেটা ভুল প্রমাণ করার মতো আপনি প্রবন্ধ লেখেন। হ্যানিম্যান বলছে 1 থেকে দিতে, আপনি 1 থেকে দেবেন, 2 থেকে দেবেন, এই এই পর্যন্ত। আপনি যদি হঠাৎ করে বলেন 12 থেকে 6 থেকে একটা ওষুধ দেওয়া আমি উপকার পেয়েছি, এইটা গ্রহণযোগ্য কথা হতে পারে না, এটা বিধান হতে পারে না। বিধান একটা হ্যানিম্যান যেটা দিয়ে গেছেন সেটা। একজনে হঠাৎ একটা দিয়ে কেউ, আমার কাছে একজন আছে, আমার একজন, আমার কাছে কিছু ওষুধ রাখি তো বিভিন্ন, তো উনি ওষুধ কিনেন, উনি 50 সহস্রতমিকের গ্রান্টটা আমার কাছ থেকে পেয়েছেন কিন্তু দীক্ষাটা পাননি। তো উনি করেন কি, এটা উচ্চ শক্তি, এই জন্য CM1M দেওয়ার পরে আমার কাছে আসেন যে আপনি ইয়ে দেন আমাকে। এখন যারা বিক্রি করে আমার পাশে, সে তো দিতে বাধ্য, 10 দেন, 12 দেন। এই প্রবণতা 10-12 দিয়ে শুরু করে, এই ধরনের প্রবণতা আসলে এটাও 50 সহস্রতমিক পদ্ধতি সম্পর্কে আমি মনে করি সঠিক নিয়মতান্ত্রিকভাবে অবস্থানটা না নেওয়ার জন্য বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। হঠাৎ করে কেউ কথা, কেউ আবার 3, 6, 12 এরকম করে ড্রাইভ করে প্রয়োগ করা চিন্তা করেন, এগুলো ঠিক নয়। কারণ আমি যদি ব্যর্থ হই, হ্যানিম্যানের যেভাবে বলেছেন সেভাবে করে যদি ব্যর্থ হই, তাহলে এটাকে স্টাবলিশ করার জন্য আমি নতুনভাবে লিখি। যাক, সামনে অনেক কথা আছে তো, যার জন্য একটা করে এক জায়গায় কথা বলা ঠিক না, আরও কথা আসবে। তাহলে পূর্ণাঙ্গ পদ্ধতি বা 50 সহস্রতমিক পদ্ধতিই ছিল মহাত্মা হ্যানিম্যানের চিকিৎসার গবেষণার শেষ গন্তব্যস্থল। সেখানে অনাকাঙ্ক্ষিত কিছু রিয়াকশান ছিল, সেগুলো তিনি ভাই ত্যাগ করতে পেরেছেন, নষ্ট করতে পেরেছেন। এইটা ছিল। আর পূর্বের যেটা ছিল যে শততমিক পদ্ধতি এক্সপিরিয়েন্স, সেটা তখনকার সময়ে ছিল, তখনকার সময় তিনি এটা পরিবর্তন করে ফেলেছেন এবং তিনি পরবর্তী যেটা দিয়েছেন এটাই সঠিক। ফুটনোট 246-এ গেলে আমরা এটা আলোচনা আরও সামনের দিকে গেলে এটা বুঝতে পারবো। আসেন, প্রয়োগের নিয়ম আমরা এখন অল্প কিছু আলোচনা করব। তো 50 সহস্রতমিক ওষুধের প্রয়োগের ক্ষেত্রে আগেই বলেছি যে এখানে কিছু পরিবর্তন আছে, সেই পরিবর্তনগুলো আমি এখন সামনের দিকে যাব। প্রয়োজনীয় বিষয় কি, বিষয়গুলো জানা দরকার। এগুলা একেবারে সাদামাটা কথা, একেবারে জিরোর থেকে, আমি বলেছি জিরোর থেকে আলোচনা, অর্থাৎ আমি যেই আলোচনার ধারাটা শুরু করেছি, আমি চাই যে একজন যদি ফার্স্ট ইয়ারের ছেলে থাকে, ফার্স্ট ইয়ারের চিকিৎসক থাকেন শ্রদ্ধ, এবং যদি পাশ করা কেউ নতুন সদ্য পাশ করা থাকেন, তাদের কাছে যেন 50 সহস্রতমিক যারা করেন না, তাদের কাছে যেন একেবারে এই লেকচারটা শোনার পরে তিনি উৎসাহিত হবেন করার জন্য। তার কাছে একেবারে হাতে কলমে যেরকমভাবে একজনে বলছেন সেভাবে করে আমার এই লেকচারটা যদি শুনেন ভালো করে, আশা করি আপনারা প্রয়োগ করতে কোনো অসুবিধা হবে না। আর যারা জানেন তাদেরকে তো অবশ্যই আমি নমস্য শ্রদ্ধা জানাই, তাদেরকে ধন্যবাদ, এবং আপনারা আছেন এখানে, এই জন্য আমি নিজেই কৃতজ্ঞ মনে করছি। এখানে কয়েকটি বিষয় উল্লেখ করব। ঔষধ সিক্ত 10 নম্বর অনুঘটিকা এবং সাদা কাগজ, সুগার অফ মিল্ক, পরিষ্কার 4 রাউন্ড সিবিযুক্ত কাঁচের বোতল, এগুলো আপনার লাগবে। বিশুদ্ধ পানি লাগবে, অনৌষধি প্রয়োজনে লাগবে, কাগজ লাগবে, লেবেল লাগবে, এগুলো সবাই আপনাদের জানা বিষয়টাকেই আমি একটু অ্যানালাইসিস করে কথা বলব। ওষুধ বের করার কাঠিটা কেমন হবে তাও আলোচনা করব। কাগজের বড় প্যাকেট, বহনযোগ্য ব্যাগ, এগুলা সৌন্দর্যের জন্য দরকার, শিশি, গ্লাস, চামচ ইত্যাদি বিষয়গুলো আপনাদের একটা একটা করে আমি একটুখানি আলোচনা করব। যেন ওষুধ সম্পর্কে পূর্বে যে কথা বলেছি, যে কথাগুলো, এগুলো আমি আবার রিপিট করতে চাই, পুনরুল্লেখ করতে চাই না। ওষুধের ব্যাপারে পূর্বে যে কথাগুলো বলেছি, ওষুধের ব্যাপারে আমরা অন্তত 90% শিওর হই যে 50 সহস্রতমিক ওষুধগুলো ভালো। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা চিকিৎসা করব। 2-1টা যদি ব্যতিক্রম অবস্থা হয় কোম্পানিকে জানাবো। কোম্পানি বাংলাদেশে কসমোপলিটন আছে, কর আছে, তারা এখন নাই, তাদের যারা গুরুজন ছিল চলে গেছে,
কোম্পানিটা আছে, কেউ কেউ করে, কেউ কেউ করে না, বিভিন্নভাবে করেন, কেউ বেশি করেন। কেন আমি করব না? অশোকা অশোকা প্রস্তুত করার জন্য তো আমার বিদেশ যাওয়ার দরকার নাই ওষুধের, বা অশোকা তৈরি করার জন্য তো আমি মাদার টিংচার থেকে এখানে থ্রি তৈরি করে নিতে পারি। বিচূর্ণ করেন না, বিচূর্ণ তৈরি এইসব কোম্পানিগুলো করেন না? আমি প্রয়োগও করেছি। বলে হ্যাঁ প্রুভিং হয় না, কি অনেক ওষুধই প্রুভিং ছাড়া আমরা প্রয়োগ করি। চিরতা আমি প্রয়োগ করেছি, পুনঃ পুনঃ জ্বর, টিউবারকুলিনাম যা ভালো করতে পারে না তা চিরতা ভালো করেছে সহস্রতমিক দিয়ে, বাস্তব প্রমাণিত। এখন এইভাবে আমরা প্রয়োগ করে দেখতে পারি তো, এবং সেখানে প্রুভিং কেউ কেউ করেছেন, করেননি তারা। দেশীয় ভেষজগুলোও প্রয়োগ করা যায়, অন্য অন্য ভেষজগুলোও। থ্রি সব বিচূর্ণ পাওয়া যায়, হিপারসাল পাওয়া যায়, ভারতে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায়। যদি পাওয়া যায় বিচূর্ণ, তাহলে সেখান থেকে আমরা ওষুধ তৈরি করতে পারবো না? এবং আমাদের কোম্পানিগুলো কি, যারা কাজ করেন তারা চিকিৎসক, যারা চিকিৎসক এবং কোম্পানি করে আসেন, তারা তো ভালো ওষুধ আমাদেরকে সাপ্লাই দিতে পারেন। এবং এই আমি মনে করি বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবেও সাহায্য সহানুভূতি করলে, 50 সহস্রতমিক পদ্ধতি করলে একেবারে গরিব মানুষের জন্য চিকিৎসা করা সম্ভব। সে প্রসঙ্গ তো এখানে আলোচনার বিষয় না, এই জন্য আমি করব। এটা 200 তৈরি হতে হবে, যে যেভাবে করেন 270 অনুযায়ী তৈরিকৃত হতে হবে। এইটা অধ্যায় অর্গাননের এই অনুযায়ী ওষুধ। আমরা প্রস্তুত প্রণালী নিয়ে এক সময় কথা বলবো ইনশাল্লাহ। প্রস্তুত প্রণালী একটু কঠিন ব্যাপার, সেটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, তবে চেষ্টা করব আমি একটু সহজ করে আলোচনা করার জন্য। ঔষধ প্রস্তুতের বিষয়ে ধারণা আপনাকে নিতে হবে, যে আপনি চিকিৎসা বলে আমরা তো চিকিৎসা করব 2, 3, 4 এরকম কিনে আমরা চিকিৎসা করবো, কারণ ঔষধ কীভাবে প্রস্তুত করা হচ্ছে এই ব্যাপারে তো আমার ধারণা থাকার দরকার নাই। এইটা একটা বিভ্রান্তিকর কথা, এই কথাটাই ঠিক না। কারণ হলো, আপনি একজন চিকিৎসক, কি করে ঔষধটা আসলে প্রস্তুত হলো, আপনি কি দিচ্ছেন ওষুধকে? ওষুধ বললেই তো বুঝি যে তার রং আছে, তার একটা বস্তুগুণ আছে, একটা বস্তু, একটা মণ্ড আছে, এত মিলিগ্রাম। বাংলাদেশে ওষুধ শব্দ বললেই সব শব্দের মধ্যে আসে জড়ো করে। কিন্তু আসলে হোমিওপ্যাথি ঔষধ তো যা দেখা যায় না, শোনা যায় না, অনুভব করা যায় না, যার ঘ্রাণ নাই, যার রং নাই, এটা হলো হোমিও ঔষধ। তা আমাদের ঔষধ তো আসলে অদৃশ্য একটা শক্তি। অদৃশ্য শক্তি না হলে তো আসলে কাজই করবে না। আমরা জীবনী শক্তির উপরে ঔষধ প্রয়োগ করি, কাজে আমাদের ঔষধ প্রস্তুত সম্পর্কে ধারণা রাখতেই হবে যে এইটা অদৃশ্য শক্তির কাছাকাছি পৌঁছলো কিনা। যদি এই ধারণা আমরা না রাখি, তাইলে আসলে ঔষধ প্রয়োগ করে আমরা সুফল ভালোভাবে পেতে পারি না, আর ওষুধ সম্পর্কে ধারণাই থাকবে না। ঔষধের গ্রহণযোগ্যতা নিয়ে আর আমি কথা বলবো না, কারণ ঔষধের গ্রহণ সকল 50 সহস্রতমিক ওষুধ কোম্পানির ভালো। এই ধারণা নিয়ে আপনি অগ্রসর হন, আপনি ব্যর্থ হবেন না। হ্যাঁ, 2-4টা ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে, তা কিন্তু সদৃশ নির্বাচন যদি হয়, তাইলে আপনি অবশ্যই দেখবেন যে উপকার করছে। আমি 2-1টা ঔষধ ছাড়া সকল ঔষধ 90 সন থেকে আমি এই 50 সহস্রতমিকই করছি, শততমিক কোনো ঔষধ আমি প্রয়োগ করি না। কিন্তু আসলে তো কাজ তো পাচ্ছি, রুগী তো আসছে 2-4 জন, এবং ভালোভাবেই আসে, এবং তারা উপকারও পাচ্ছে। এই সঠিক ঔষধ চিহ্নে এখন একটা জিনিস আমি বলি, যে হ্যাঁ, একটা টেকনিক অবলম্বন করতে হবে, অনেকে করেন। সেটা হলো, যেমন মনে করেন আপনি ব্রায়ানিয়া, রাস্টক্স, এটা ওইটা সব ঔষধ আপনি সংগ্রহ করলেন, 50 সহস্রতমিক পদ্ধতির ঔষধ। আপনি পালসিটিলা দিলেন, ব্রায়ানিয়া দিলেন, এটা দিলেন, এটা দিলেন, দেখা গেল কি আপনার একটা ঔষধ, সরি নামের ঔষধটা ভালোভাবে কাজ করে না, আর সবগুলা কাজ করে, যেগুলো কাজ করেছে তার উপরে আপনি টিক মার্ক দিয়ে রাখেন। ব্রায়ানিয়া কাজ পেয়েছেন, রাস্টক্সে কাজ পেয়েছেন, লাইকোপোডিয়ামে কাজ পেয়েছেন, ইগনেশিয়ায় কাজ পেয়েছেন, অনেকগুলোতে কাজ পেয়েছেন। যেগুলো কাজ পেয়েছেন আপনি চিহ্নিত করে রাখেন, তাইলে পরবর্তী আপনি পারফেক্ট হয়ে যাবেন। যে কোনো ঔষধে যদি ব্যর্থ হন, তাহলে বুঝবেন যে আপনার আসলে নির্বাচন সঠিক হয়নি। তাহলে একটা সাইড আপনি কমপ্লিট করলেন, আর যেটায় কাজ পেলেন না সেটাতে আরও পরীক্ষা করেন, আরও 2টা রুগীকে দেন। যখন একেবারেই পেলেন না যে না আপনার শরীরে নামে কাজ পাচ্ছেন না, দেন আপনি কোম্পানিকে জানায় দেন, অথবা অন্য কোম্পানির থেকে অন্য ওষুধ আন। তাহলে ওষুধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো কায়দা আছে বলে আমি মনে করি না। বিভ্রান্তি সকল ক্ষেত্রে আছে,
সকল ক্ষেত্রে আছে বিভ্রান্তি। বিভ্রান্তি নাই কোথায়? সেই বিভ্রান্তিগুলা আমি ব্যাপকভাবে আলোচনা করব। মাতৃশক্তি থেকে অনুবটিকার পার্থক্য 50,000, এই জন্য আসলে 50 সহস্রতমিক নামকরণ এটা নিয়ে ব্যাপক আলোচনা সামনে আছে, যার জন্য আমি আর করব না। এরপরে আসেন সাদা কাগজ আর সুগার। এটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল আমার ফেসবুকে। সেটা হলো, আমরা করি কি, একটা দানা নিয়ে, একটা দানা অনুবটিকা 10 নম্বর অনুবটিকা নিয়ে সেইটা 4 আউন্স শিশিতে আমরা দিয়ে দিই সরাসরি। আবার এটা আলোচনা হয়েছিল এভাবে যে আপনারা তো প্রশ্ন করেছে আমাকে যে আপনারা তো ওই হ্যানিম্যানকে মানেন না। কেন মানি না? যে হ্যানিম্যানকে মানেন না এই জন্য যে দেখা যায় যে আপনারা, হ্যানিম্যান বলেছে একটা কাগজে সুগার অফ মিল্কের সাথে পিষে তারপর একটা দানাকে তা বিচূর্ণ করে তারপরে আপনি পানির মধ্যে দেবেন, কিন্তু আপনারা তো এটা করেন না, আপনারা সরাসরি দিয়ে দেন। আসলে মেধাটা, ওই অবস্থাটা, হ্যানিম্যানের ওই লেখাটা তিনি কতটুকু বুঝছেন আল্লাহই ভালো জানে। এবং শেষ পর্যন্ত প্রশ্নের উত্তর দিয়েছি আমি। দেওয়ার পরে এক সময় দেখলেন যে উনি অনেক অ্যাডভান্স হয়ে অনেক কথা বলতে চান। তা আমি পরে জিজ্ঞেস করলাম যে আপনি নিজে কি 50 সহস্রতমিক করেন সেটা বলেন। এইটা লেখার পরেই স্টপ হয়ে গেছে, আর কোনো জবাব নেই। তো আসলে যারা করে না তারা তো বিভিন্ন বিভ্রান্ত সৃষ্টি করে। হ্যাঁ, যদি তাৎক্ষণিকভাবে প্রয়োগ করার দরকার হয় এবং রুগীকে এই আধা ঘন্টার মধ্যে 15 মিনিটের মধ্যেই খাওয়াবার দরকার হয়, সেখানে পিষে দেওয়াটা উত্তম। পিষে দিলে আপনি কনফার্ম হয়ে গেলেন যে ওষুধগুলো বিগলিত হয়ে যাবে, পানির মধ্যে গেলেই গলে যাবে। যদি একদিন পরে, 10 ঘন্টা পরে, একদিন পরে যদি ওষুধ খাওয়া লাগে, যেই ওষুধটা আপনি তৈরি করছেন সেটা যদি 15 ঘন্টা, 1 ঘন্টা, 6 ঘন্টা পরে যদি খেতে দেন আপনি রুগীকে, সেখানে পিষে না দিলে ওটা তো গলে যাবে, ওটা গলবে। ওটা তো লোহা দেন নাই আপনি, ওটা ওটা তো আপনি সুগার দিয়েছেন, ওটা তো পানিতে গলবেই। আরএস এর মধ্যে দিলে গলবে, মিল্ক অফ সুগার আরএস এর মধ্যে গলবে না, কারণ ওটা চিনির মন্ড থাকে, কাজে গলে না। এটা আমি দেখেছি, যার জন্য এটা করা যেতে পারে। কাজেই আমরা কাগজ ওইভাবে করেই ওষুধটা দিতে পারি। পরিষ্কার 4 আউন্স সিবিযুক্ত কাঁচের বোতল, এইখানে আবার কথা আছে। এই পরিষ্কার আবার নতুন তৈরি করা হলে ভালো, আর যদি পুরানো কেউ দিতে চান দিতে পারেন। তবে পুরানো শিশি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটিয়ে ভালো করে শুকাতে হবে ভালো করে, যেন একটুও পানি তাপতে না থাকে। সেই ক্ষেত্রে পুরানো শিশি ব্যবহার করা যেতে পারে, তা না হলে ব্যবহার করা যাবে না, নতুন শিশি ব্যবহার করাই শ্রেয়। আরেকটি প্রশ্ন আসে, প্লাস্টিক, বর্তমানে যে ধরনের প্লাস্টিকের শিশি পাওয়া যায়, 2 আউন্স 4 আউন্স পাওয়া যায়, এইটা ব্যবহার করা যাবে কিনা অনেকে প্রশ্ন করেন। কাচের শিশি ব্যবহার করাটা শ্রেয়, তবে ফুড গ্রেড প্লাস্টিকটাও ব্যবহার করা যেতে পারে, পরীক্ষিত ল্যাবরেটরিতে পরীক্ষা করে এটার বিক্রিয়াটা কম পাওয়া গেছে। আলেসগুলা সেটার মধ্যে আছে। অনেক ঔষধ এখন প্রিজার্ভ করা হয় এই ফুড গ্রেড প্লাস্টিক বোতলের মধ্যে, কাজে সেটা দিলেও, যেহেতু প্লাস্টিকের তো আপনি শিশিতে কর্কটা দিচ্ছেন, সোলার কর্ক, এখন আর এই মানের সোলার কর্ক পাওয়া যাচ্ছে না, আপনি প্লাস্টিকের, ভালো মানের প্লাস্টিকের কর্কই তো ব্যবহার করেন। হ্যাঁ, রাবার ব্যবহার করা যাবে না এইখানে। আচ্ছা, আর আমরা সাধারণত নতুনভাবে একটা চিন্তা ভাবনা করছি, মনে হয় সবাই সেটা যদি সহযোগিতা রুগীকে বোঝানো যায় তাহলে সেটা আরও ভালো হবে। পরে বলবো। পানি দেবেন 7 থেকে 8 টেবিল চামচ পানি, অর্থাৎ 4 আউন্স যদি হয় বোতলটা, তাইলে 7-8 টেবিল চামচ পানি আপনি ওটার মধ্যে ধরে, তার ভিতরে অনুবটিকা, একটি অনুবটিকা দেবেন। এইটা আমরা দেই সাধারণত একটি অনুবটিকা, কদাচিৎ দুটি দিলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এই ধরনের ধারণা করা মানে হলো যে এত কনফাইন করে, অর্থাৎ হাত পাও বেঁধে দেওয়া যেন মানুষ সহস্রতমিক না করে। একটা বড়ি দেওয়াই শ্রেয়, তবে 2টা দিলে আপনার তেমন কোনো সমস্যা হবে না। এভাবে আমরা দিয়েছি। অনুবটিকা হবে 10 নম্বর। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। 1 গ্রেনে 100 অনুবটিকা হবে, 1 গ্রেনে 100 অনুবটিকা হবে, তাইলে অনুবটিকা 10 নম্বর হবে, এটা মনে রাখতে হবে। এবার বিশুদ্ধ পানি, গ্লাস এবং অনৌষধি নিয়ে কিছু কথা, বোধহয় টাইমেই শেষ করতে পারবো। বিশুদ্ধ পানি বা পরিশুদ্ধ পানি। এখন বিশুদ্ধ পানি বলতে
কি বুঝি আমরা? ডিস্টিল ওয়াটার, পরিশুদ্ধ করা বিশুদ্ধ পানি, ফুটিয়ে থিতিয়ে ছেঁকে ব্লটিং পেপার কাগজে সেভাবেও বিশুদ্ধ করা যায়। বর্তমানে আধুনিক সময়ে অনেক বিশুদ্ধ করার প্রক্রিয়া চালু আছে, সেগুলো মেডিকেটেড কিনা বুঝে শুনে যারা বিজ্ঞ ডাক্তার আছেন তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি বিশুদ্ধ পানি পেতে পারেন। নোয়াখালীতে একটা কোম্পানি শুধু হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য ডিস্টিল ওয়াটার তৈরি করে, আমি পেয়েছি এবং ব্যবহার করেছি তখন, এখন করছি না। এখন বিশুদ্ধ পানি অনেক জায়গায় পাওয়া যায়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। অথবা নিজে আপনি, যেমন ডিপের পানি অথবা পুকুরের পানি সবচেয়ে ভালো হয়, পুকুরের পানিটা সিদ্ধ করে মানে ফুটিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটিয়ে আপনি সেটাকে থিতিয়ে ব্লোটিং পেপারে ছেঁকে ব্যবহার করলে আর সাধারণত 5, 7, 10 দিনের মধ্যে পানিটা নষ্ট হয় না। আর এখন যে পানিগুলো পাওয়া যায়, যদি মিনারেল এরকম না থাকে, পানির মান যদি ঠিক থাকে, এবং যেগুলো পাওয়া যায় বিশুদ্ধ করার প্রক্রিয়াজাত পানি, সেগুলো যদি আপনি ব্যবহার করেন, সেখানে পানি 5, 7, 10 দিন এমনকি 1 মাসও পানির অবস্থায় থাকে, সমস্যা হয় না। কাজে পানির ব্যাপারে সতর্ক। বৃষ্টির পানির ব্যাপারে একটু কথা বলি। অনেকে মনে করেন বা বৃষ্টির পানি যদি ধরে রাখা যায়, এর ভিতরে একজন ফোন করলে যে ভাই বৃষ্টির পানি তো আমি ধরে রাখছিলাম, কিন্তু 1 মাস 1.5 মাস যেতে যেতে ওটার মধ্যে শেডিল পড়ে গেছে, ইয়ে পড়ে গেছে, গাদ পড়ে গেছে। আমি বললাম যে কোনোভাবে বাতাস গেছে অথবা ওটা ধুলাবালিতে ধরা হয়েছে। কাজে বৃষ্টির পানিটা অনেকে আবার এইভাবেও ব্যাখ্যা করেন যে পাহাড়ের উপরের বৃষ্টির পানি আর এই ল্যান্ড লো ল্যান্ডের মধ্যে বৃষ্টির পানির মধ্যে অনেক পার্থক্য থাকে। কাজে বৃষ্টির পানিটা আসলে দিয়ে চিকিৎসা ব্যবস্থা না করাই ভালো, ধরে রাখে। কাজেই তাও ব্লোটিং পেপারে সেকে রাখতে পারেন, যদি রাখেন তাহলে ভালো হয়। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটন্ত মাটির হাঁড়িতেই বলে, পিতলের হাঁড়িতে নিষেধ করে, অথবা অন্য যে সিলভারের হাঁড়িতে ফুটাতে নিষেধ করে। এটা সায়েন্টিফিক কারণ আছে, যারা বিজ্ঞান ভালো জানেন তারাই ব্যাখ্যাটা করবেন, আমি সেই জায়গাটায় হাত দিতে চাই না। তবে মাটির হাঁড়িতে ফুটিয়ে দেওয়াটা বেটার, এবং যেটা বলা আছে সেটাই আমরা গ্রহণ করলে আমরা অনেক ঝামেলা থেকে মুক্ত হতে পারবো। পানির গ্লাস সম্পর্কে এখানে কাপিং, 1 কাপ পানির মধ্যে হেনিম্যান কিন্তু 7-8 টেবিল চামচ পানির কথা বলেছেন, সেখানেও 4 আউন্স। তো আমি দেখেছি 4 আউন্সের নিচে পানিতে ঔষধ ব্যবহার করলে অ্যাগ্রাভেশন বা কোনো কোনো ক্ষেত্রে জীবনী শক্তির সমস্যা যাদের আছে তাদের হতে পারে। 1 গ্লাস পানির মধ্যে যদি দেওয়া হয় তাহলে এই ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। এই ঝামেলা থেকে পানির গ্লাসের ব্যাপারে সতর্ক, কাঁচের গ্লাস হলে ভালো। আবার প্লাস্টিকের গ্লাসও কিনতে পাওয়া যায়, ওয়ান টাইম, এগুলো ওয়ান টাইম গ্লাস দিয়ে যদি ব্যবহার করে সেটাও গ্রহণযোগ্যতা আছে। ভালো মানের কিনতে হবে, যাতে রাবার মিশ্রিত না থাকে বা অন্যরকম না থাকে। এবার একটা কথা বলবো, যেটা আমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ, 50 সহস্রতমিক যারা করি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সূচনা হতে পারে আমি মনে করি। যে আমরা 50 সহস্রতমিক যারা করি, যদি এই সিদ্ধান্ত আমরা নেই যে আমরা অনুষৌধি ব্যবহারই করব না, রেক্টিফাইড স্পিরিট আমরা ব্যবহারই করব না, যেহেতু ভালো মানের পানি পাওয়া যাচ্ছে, 1 মাস 1.5 মাস থাকতেছে পানিটা, কেউ নষ্ট হচ্ছে না, তাহলে আমি ব্যবহার করব না। কারণ রেক্টিফাইড স্পিরিট ভালো মানের পাওয়া তো একটা শর্ত, আমার লাইসেন্স অনেক কিছু লাগে, আমি সেটা ব্যবহার করব না। আমি পানিতে ওষুধ যদি রুগীকে বুঝিয়ে পারা যায়, তো আমার পুরানো অনেক রুগীকে আমি দিচ্ছি, অনেকেই গ্রহণ করছে না, ঘ্রাণ দেওয়া লাগবে না। যখন তাদেরকে বুঝাচ্ছি যে আপনি তো ভাই ভালো হওয়ার জন্য এসেছেন, আপনি তো ডাক্তার আমার উপরে বিশ্বাস করে এসেছেন, আমি যেভাবে দেই সেভাবে খান, আপনি উপকার না পেলে খাবেন না। কাজেই সেখানে আপনার ঘ্রাণ লাগবে, আপনি তাহলে চিকিৎসা আর ওষুধের চিকিৎসা করতে আসছেন না, আপনি ঘ্রাণের চিকিৎসা, ঘ্রাণ দেওয়া চিকিৎসা করাতে আসছেন। তো ওষুধের সেন্ট থাকতে হবে, ঘ্রাণ থাকতে হবে, তেজ থাকতে হবে। এটা গ্রামে গঞ্জে এরকম অসুবিধায় পড়তে হয়। তো এই জায়গাটা যদি আমরা বুঝিয়ে নিতে পারি, তাহলে আমরা আরএস ব্যবহার না করে পারি। যে সহস্রতমিক ঔষধ আরএস ছাড়াই আমরা ব্যবহার করছি, এবং তাতেই মানুষ উপকৃত হচ্ছে। মানুষ তো উপকার চায়, আপনি উপকার করতে পারলে কেন হবে না? তাইলে আমরা এটা একটা 50 সহস্রতমিক যারা করছি, এখানে যারা উপস্থিত আছেন, তারা যার যার স্থান থেকে একটু চেষ্টা করে দেখেন না, যে অন্তত 5 জনকে দেওয়া শুরু করেন, যারা আপনার ক্লোজ রুগী হয়ে গেছে তাদের মধ্যে আপনি অনৌষধি ছাড়া, অর্থাৎ রেক্টিফাইড স্পিরিট ছাড়া শুধু পানিতে দিয়ে চিকিৎসা শুরু করেন। শুরু করতে করতে দেখবেন যে আপনার পপুলার হয়ে যাবে পানি দ্বারা চিকিৎসা করে। আমি যখন বরিশালে এসে চিকিৎসা শুরু করলাম, তখন বলে যে এই খালি পানিতে ওষুধ দেয়, ওই ডাক্তার সাহেব খালি পানিতে ওষুধ দেয়। তো আমরা তো পানিতে দিই, আমরা স্বীকার করি, হ্যাঁ আমরা পানির মধ্যেই তো ওষুধ দিই।
ওষুধের মধ্যে পানি দিয়ে ভেজাল দেয় না, পানিতে ওষুধ দিই, তাহলে কোনো ভেজাল নাই। এইভাবে করে আমরা কথা দ্বারা অনেকটা কাজ করতে পারি। এবং যদি অনুষুধি দিতে হয়, যদি দিতে হয়, তাইলে বৈধ প্রক্রিয়ায় বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তা সংগ্রহ করতে হবে, সরকারের বিধিবিধান মেনে এটা জোগাড় করে তারপরে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। আপনি সরকারের নিয়ম মানবেন না, তাহলে সাথে চিকিৎসা করা যাবে না। আর কি করতে হবে, এটা খুব সহজ কথা, এটা আমি জাস্ট আপনাকে একটা স্যাম্পল দিয়েছি, যারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রয়োজনে। 8, 10, 12 দাগ কাটা একটা লেবেল নিজেরা করে নিতে পারেন। এখানে শিশিটিকে যে ঝাঁকি দিতে হবে 10 বার, 8 বার, 7 বার কেন দিতে হবে, কখন দিতে হবে, এটা তো আমার পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আসবে, যখন পদ্ধতি আসবে সেটা আসবে। তো এইভাবে করে একটা লেবেল করে নিতে পারেন, এটা অসুবিধা কিছু না। আর এটা একটা জটিলতা, ওষুধ বের করার কাঠি, ঔষধ বের করার কাঠি, এটা সাধারণত কাঠের কাঠি, বাঁশের কঞ্চি, এগুলো দিয়ে তৈরি করতে অনেককে বললে, এগুলা যদি আপনি কিনে নেন তাহলে অনেককে বললে এটা তৈরি করে দেয়, পাওয়াও যায়। অনেকে দাঁত খোঁচনি যে এ আছে, সেগুলোও ব্যবহার করে, মাথাটা ভেঙে সেটা দিয়ে ওষুধ তৈরি করে। আর এখন ওষুধ বের করার জন্য সহজে অনেক শিশি পাওয়া যায়, যেটা একটাই বের হয় ঝাঁকি দিলে। তো বের করার জন্য হয়, তবে কাগজের মধ্যে রেখে আপনি একটা কাঠি দিয়ে কাগজে 2-3টা পড়বে, আপনার একটু লস হবে। এটা সাদা কাগজ, সেটা ভালো হতে হবে, সেখানে 2-3টা বড়ি রেখে সেখান থেকে এই যে যেটা দাঁতের খিলাল বলে, আপনাদের দেশে কি বলে জানি না, বা একটা কাঠি দিয়ে সেটা একটু পানিতে ভিজিয়ে আপনি ওইটা থেকে একটা দানা নিয়ে নেন, আর বাকিটা বোতলে রাখবেন না, বোতলে রাখলে হবে না, বাকিটা ফেলে দেন, 2-3টা দানা ফেলে দিতে হবে। তাইলে আপনার সহজ প্রক্রিয়া, অর্থাৎ ইজিলি যেভাবে বের করতে পারেন সেভাবে আপনাকে বের করতে হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। আর রুগীকে একটু সন্তুষ্ট করার জন্য আমি বলতেছি আপনাদেরকে যে আমরা অনেক হোমিও ডাক্তাররা রুগীকে সন্তুষ্ট করি না, নিজেরা সন্তুষ্ট থাকি। রুগীর সামনের চেয়ারটা থাকে একটা টুল, আর আমরা খুব ভালো মানের চেয়ারে বসি, এই প্রক্রিয়াটা ঠিক নয়। মানে রুগীকে খুব আদর করে, নিজের সন্তানের মতো আদর করে, মা যেরকম সন্তান, এভাবে করেই ব্যবস্থা করতে হয়। আপনি তার জন্য একটা প্যাকেট করতে পারেন, কাগজের একটা প্যাকেট। আর চামচ কিনতে পাওয়া যায় 1 টাইম 5 মিলির, আবার একটা গ্লাস তাকে দিয়ে দিতে পারেন। আর এরকম একটা প্যাকেট তৈরি করে নিতে পারেন সিল টিল দিয়ে, যাতে সে নেওয়ার সময় একটা ভালো মানে নিতে পারে, এটা ব্যবস্থা করতে পারেন। যারা প্যাকেট করবেন না, যারা লেবেলটা তৈরি করবেন না, তারা কি করবেন, সেবন বিধি লেখা একটা কাগজ তাদেরকে ধরাই দেবেন, যেই কাগজটার মধ্যে আপনার নিয়মটা লেখা থাকবে, তার বুঝতে সুবিধা হবে। 10টা ঝাঁকি কীভাবে দিতে হবে, 1 ভাগ ওষুধ 4 আউন্স পানিতে, যা বললাম আর কি ওভাবে দিতে হবে, সেগুলো আপনি লিখবেন। রুগীকে প্রয়োগের পূর্বে মিশ্রণ তৈরির একটু নিয়মটা বলে, আমার বোধহয় 3-4 মিনিট 5 মিনিট আগেই বলে নিছি আমি, বোধহয় একটু বেশি হবে। ঠিক হয়ে শেষ করব আশা করি। তো রুগীকে প্রয়োগের পূর্বে মিশ্রণ তৈরি, এখানে মিশ্রণ তৈরিটা একটা 4 আউন্স একটা শিশি, আগেই বলেছি, একটা দানা দিতে হবে, একটা কচির 2টা। অনেক সময় হয় কি, আমার প্রথম জীবনে এরকম ঘটছে যে একটা দানা দেবো, ভালো লাগে না, একটা দানা 10 নম্বর অনুভূতিকে এটাকে কাজ করবে এরকম মনের মধ্যে লাগতো। তো যার ফলে আমি 2টা দিতাম, কখনো 3টা দিতাম। পরবর্তী সময়ে ইনশাল্লাহ এটা কেটে গেছে, যে একটা দিলে যা কাজ করে, তা এখন ইচ্ছা করে যে অর্ধেক দিলে আরও ভালো হয়। এবং এখন আমি 1 গ্লাস পানির নিচে, 1 কাপের মধ্যে দেই না, আমি 1 গ্লাস পানির মধ্যে দিই। তৈরি করার পরে 1 গ্লাস পানির মধ্যে দিয়ে দেখেছি আমি পরীক্ষা নিরীক্ষা বলতে, আমি 1 আউন্সে 1 ড্রামে ওষুধ দিয়েছি, 2 ড্রামে দিয়েছি, 1 আউন্সে দিয়েছি, 2 আউন্সে দিয়েছি, মানে 4 আউন্সে দিয়েছি, চ্যাপ্টা শিশিতে দিয়েছি, এভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি একেবারে প্রথম জীবন থেকে। দেখেছি যে আসলে যখন ওই 1 ড্রামে দিলে কাজ করে, ভালো কাজ করে, এটা ঠিক না, দেওয়া উচিত না। 2 ড্রামে ভালো উচিত না। এমনকি 2 আউন্স যদি লম্বা শিশি যেগুলো পাওয়া যায় মার্কেটে, ওখানেও দেওয়া উচিত না। 2 আউন্স দেওয়া যায় গোল যদি হয়, তাহলে এরিয়াটা যদি কাছাকাছি 4 আউন্সের হয়, তবে উপরেরটা অংশটা একটু এটা দেওয়া যেতে পারে, কখনো প্রয়োজন হলে দেওয়া যেতে পারে, পাওয়া যায় না। কিন্তু 4 আউন্সে দেওয়াটাই শ্রেয়, গোল শিশিতে দিলে ভালো হয়। এইভাবে 4 আউন্স শিশিতে 2/3 অংশ আপনি পানি দ্বারা পূর্ণ করবেন, উপরের 1 অংশটা খালি রাখবেন। দেখেন মাঝখানে শিশিটার মধ্যে খালি আছে, কেমন ডিস্টিল ওয়াটার দেবেন, অতটুকু খালি রাখবেন, এই জন্য যে ঝাঁকিটা দিতে হয়। নাইলে আপনি যদি ভরে দেন
পূর্ণ, তাইলে ঝাঁকিটা লাগে না। এই সংরক্ষণের ব্যবস্থা আপনাকে করতে হবে। আর একটাই, গ্লুকোজ দেওয়াটা শ্রেয়। এখন সেবন করবে কিভাবে? এইটা সেবন বিধি রোগীর জীবনী শক্তির সাথে সম্পর্কিত। সাধারণ নিয়ম হলো, দেখেন একটা শব্দ লেখা আছে এখানে, সচেতনভাবে ঔষধ প্রয়োগ করবেন। সচেতনতা কি? আমাকে যার কাছ থেকে আমি হোমিওপ্যাথির প্রেরণা পেয়েছি, আমার উস্তাদ গুরু, তিনি বলেছেন যে আসলে একজন ডাক্তারের, সে যত বিজ্ঞ হোক, তার উচিত ওষুধ দেওয়ার সময় 3বার দেখা। কীরকম? প্রথম যখন বাক্সের থেকে ওষুধটা তুললেন, আপনি পড়ে নেন যে ব্রাইনিয়া দিয়েছেন কিনা। দেখলাম যে ব্রাইনিয়া আছে, সেটা শিশিটা খুললেন, একটা দানা দিলেন, দানা দেওয়ার পর আবার বন্ধ করলেন, দেখেন বন্ধ করার সময়ও আপনি দেখেন যে ব্রাইনিয়া লেখা আছে কিনা। ঠিক আছে? যখন প্যাকেটটা রাখবেন তখনও আপনি দেখে রাখেন যে ব্রাইনিয়া লেখা ঠিক আছে কিনা। 3বার যদি দেখেন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা থেকে আপনি মুক্ত। আমার নিজের জীবনে এরকম ঘটনা ঘটছে। 2বার, তৃতীয়বারে ধরা পড়ছে যে আমি ভুল ওষুধ দিতেছি। 2বার দেখে মানে কথা বা আনুষঙ্গিক খেয়ালে হয়তো 2বার শিশি নিয়েছি, পড়া হয় না, দিয়েছি। যখন রাখতে গেছি, এটা এখন ইদানিং হয়ে গেছে একদম পার্মানেন্ট, যে রাখার সময় আমি দেখবই যে কি দিচ্ছি। তাহলে ভুল মানুষেরই তো হয়। এত কনফিডেন্স থাকা ভালো না যে আমার দ্বারা ভুল হবে না, এত কনফিডেন্স থাকা ভালো না যে আমিই ঠিক, আরেকজন ঠিক না, এটাও ঠিক। কাজেই কনফিডেন্সের একটা লেভেল আছে। তো কাজেই সেই লেভেলটাকে যদি অতিক্রান্ত করি, তাইলে আমাদের মধ্যে বিভ্রান্তিটা আসবে। কাজেই সচেতনভাবেই ওষুধ প্রয়োগ করতে হবে। এগুলো। এরপরে ঔষধ প্রয়োগের বিধি, যে কখন ঔষধ প্রয়োগ করব, কোন অবস্থায় রুগীকে কয় চামচ খেতে বলবো, কাপিং করব কি না, এবং কখন কিভাবে। আমার একটা আলোচনা আছে, আমার ইউটিউবে দেওয়া আছে অনেক আলোচনা। তারপরে আমি এখন যে স্টাইলে করতেছি, এটা একটা ভিন্ন স্টাইল। কখন কিভাবে এবং পর্যবেক্ষণটা কি হবে, আরও ব্যাপক আলোচনা হবে ইনশাল্লাহ। পরবর্তী ধারাবাহিক আলোচনায় আমরা আলোচনা করব। আমি আলোচনার শেষ প্রান্তে প্রায় চলে আসছি। এতক্ষণ যে আলোচনা করলাম, আজকের আলোচনা থেকে যা জানা গেল, এটাকে আমরা একটু অন্তরে ধারণ করার চেষ্টা করি। সেটা হলো 50 সহস্রাতমিক ওষুধেই চিকিৎসা করতে হবে। এটা একটু বিশ্বাস করে নেই যে এটা চিকিৎসা করলেই রোগী দ্রুত আরোগ্য করবে। আর এটা জ্ঞানগতভাবে আমরা জেনে গেলাম, আমাদের মনে সাহস হয়ে গেল, আমরা অত্যন্ত মনের শক্তি সঞ্চার করতে পারি যে বাংলাদেশেই ব্যাপকভাবে ওষুধ প্রস্তুতের প্রথম সূত্রপাত হয়। এটা আমরা জানছি ঐতিহাসিকভাবে। আর বাণিজ্যিকভাবে ঔষধ প্রস্তুত ও বিক্রয়ের সঠিক তথ্য আমরা এতটুকু জেনেছি যে কোনো ওষুধকে আমরা খারাপ বলে বিভ্রান্তি সৃষ্টি করব না। সকলের ওষুধ ভালো। এটা মাছের দোকান না যে আমার মাছটা ভালো আপনারটা খারাপ। এই ধরনের কথা যারা ছিটাছিটি করে, তাদের থেকে আমরা দূরে থাকব। উত্তর বেশি দিয়ে লাভ নেই। আর ঔষধ প্রয়োগের প্রাথমিক নিয়মটা আমরা জেনে গেলাম। ইনশাআল্লাহ আমার আলোচনায় এতটুকু আমি বলতে পেরেছি, যার জন্য আমি সীমাবদ্ধ থাকতে চেষ্টা করেছি, আমার আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চেষ্টা করেছি। আমি বিষয়ের বাইরে খুব একটা যাওয়ার চেষ্টা কখনোই করি না ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরবর্তী বিষয় 50 সহস্রতমিক ওষুধ ও প্রয়োগ কৌশল 2। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন উপস্থিত থেকে, এবং আপনাদের সহযোগিতায় হয়তো 50 সহস্রতমিক, আমি প্রচারক মাত্র। আমি যে ভালো কথা বলতে পারতেছি, জ্ঞান আমার খুব বেশি, এই কথাটা ঠিক নয়। আমার চেয়ে বিজ্ঞ লোক আছেন এখানে, এবং তারা বিজ্ঞতার সহিত অনেক আলোচনা করবেন। আমি যেহেতু এটার প্রবক্তা হিসাবে মনে করি যে আমার এটা দায়িত্ব, কর্তব্য সকলের কাছে পৌঁছে দেওয়া। কেউ গ্রহণ করুক না করুক, তাতে আমার কিছু আসে যায় না। আপনারা সুখে থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।